চিরাগ শহরের সবচেয়ে ভয়ঙ্কর গ্যাংস্টার ইরফানকে অভিনবকে খুন করার কন্ট্রাক্ট দিয়েছিল। তুই আমার ভাইকে মেরেছিস। যে কুকুরের ঘেউ ঘেউ করার অভ্যাস থাকে তাকে শিক্ষা দেওয়া দরকার। তুই এখনো আমাকে চিনিসনি ইরফান। অভিনবের আঙুল থেকে একটি আংটি পড়ে গেল এবং গড়িয়ে গিয়ে দাঁড়ালো ইরফান ভাইয়ের পায়ের কাছে। টাইগার, মাফ করে দাও টাইগার, আমি অনেক বড় ভুল করেছি। কাল রাতে কোথায় ছিলি? দাদু, কাল আমার এক বন্ধুর বাড়িতে পার্টি ছিল, আর দেরি হয়ে গেল বলে ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা, এখন বেকার হয়ে গেছিস? এখন এই শুরু হয়েছে। অভিনব ছিল এক সাধারণ ডেলিভারি বয়, যার বিয়ে হয়েছিল অনন্যার সাথে, শহরের এক সরল মেয়ে আর এক কোটিপতি পরিবারের মেয়ে। কিন্তু সিং পরিবারে কেউই এই বিয়েতে খুশি ছিল না। পরিবারের কর্তা হরদেব সিং বাধ্য হয়ে তাদের বিয়ে দিয়েছিলেন, কিন্তু অভিনবকে অপমান করার একটাও সুযোগ তিনি ছাড়তেন না। ভালো করে শুনে রাখ, আমি বাইরে যাচ্ছি। আমি ফেরার আগেই বাড়ি ঝকঝকে পরিষ্কার হতে হবে, না হলে আমি তোর পা ভেঙে দেব। অনেকদিন পর অভিনব বাড়িতে একা থাকার সুযোগ পেয়েছিল, আর নিজেকে অনেক শান্ত মনে হচ্ছিল। তার অনুভূতিটা বেশ ভালো লাগছিল। অভিনব নিজের জন্য ম্যাগি বানালো আর খেয়ে গভীর ঘুমে চলে গেল। সন্ধেবেলা ঘণ্টার টুংটাং শব্দে অভিনবর ঘুম ভাঙল। তার স্ত্রী অনন্যা দরজায় দাঁড়িয়েছিল। সে অভিনবর এলোমেলো চুল আর কুচকানো জামাকাপড় দেখে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল, তুমি কখন ফিরলে? সারাদিন বাড়িতে ঘুমোচ্ছিলে? না না, আমি দুপুরে ফিরেছি। তাছাড়া তোমাকে তোমার ভাই ফোন করেছিল? না, কেনই বা উনি আমাকে ফোন করবেন? মনে হচ্ছে সানি সিং এখনো আমার কথাকে সিরিয়াসলি নিচ্ছে না। না মানে এমনিই জিজ্ঞেস করছিলাম। ভাইয়ের নাম শুনে অনন্যার মনে পড়ল যে তার ভাই ভিআর গ্রুপে কাজ করত। সিং ইন্ডাস্ট্রিজের সব কর্পোরেশন চিরাগের হাতে তুলে দেওয়া হয়েছে। এটা ভেবে অনন্যা ভেতরে ভেতরে রেগে যাচ্ছিল, কিন্তু সে আর কিছু ভাবতে চাইছিল না। হঠাৎই অনন্যার মনে পড়ল অভিনব তো গতরাতে বাড়ি ফেরেনি। সে সন্দেহ করল আর জিজ্ঞেস করল, তুমি গতরাতে কোথায় ছিলে? আমি গতকাল আমার এক পুরনো বন্ধুর বাড়ি গিয়েছিলাম। কথা বলতে বলতে দেরি হয়ে গেল, তাই সেখানেই ঘুমিয়ে পড়েছিলাম। এক পুরনো বন্ধু। মিস্টার আকরাম, যাকে হোটেল থেকে বের করে দেওয়া হয়েছিল, তাই না? অনন্যা অভিনবের দিকে তাকিয়ে রইল। সে নিশ্চিত হয়ে গেল এটা সম্ভব নয় যে তার গরিব স্বামী শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী আর মাফিয়া কিং আক্রমের বন্ধু হতে পারে। হ্যাঁ, তুমি ঠিকই চিনেছ। যদিও আমি জানি না তুমি মিস্টার আকরমকে কিভাবে চেনো, কিন্তু তুমি যদি বলো যে তুমি সারারাত মিস্টার আকরমের সঙ্গে ছিলে আর কথা বলছিলে, আমি এটা একেবারেই বিশ্বাস করি না। এটা বলেই অনন্যা টিভি রিমোটটা তুলে নিল আর টিভি অন করতে করতে বলল, আচ্ছা বলো তো, মিস্টার আকরাম কেমন মানুষ? মানে তার কি এত সময় আছে যে সারা রাত তোমার সঙ্গে কথা বলবে? তুমি কি ভাবছো তুমি যা খুশি বলবে আর আমি সেটা মেনে নেব? যাই হোক, আমি খুব ক্ষুধার্ত, আমার জন্য কিছু খাবার রান্না করে দাও। অভিনব অনন্যার পছন্দের পাস্তা বানাতে শুরু করল, কিন্তু তখনই দরজার টোকা পড়ল আর হরদেব সিংও বাড়ি ফিরে এলেন। হরদেব সিং সবসময় অভিনবর দিকে অদ্ভুত চোখে তাকাতেন, আর সরাসরি অনন্যার সামনে বসে পড়লেন চিন্তিতভাবে। দাদু, কি হয়েছে? কে আপনার মুড খারাপ করেছে? আর কে? ওই একমাত্র মানুষ যার জীবনে কিছু শেখার নেই, শুধু বড়দের অসম্মান করা ছাড়া। দাদু, ব্যাপারটা কি আপনি বলুন, আমি ওকে শিখিয়ে দেব। ঝামেলা করার কোনো দরকার নেই। আমি তোমাদের দুজনের জন্যই চিন্তিত। তোমাদের আইভিএফ প্রক্রিয়া বহুবার ব্যর্থ হয়েছে। আমার মনে হয় অভিনবের কোনো জেনেটিক সমস্যা আছে। সে তো অনাথ,
তার পরিবার অজানা। নিশ্চয়ই তার জিনে কোনো ত্রুটি আছে। এটা বলতে বলতে হারদেবের দৃষ্টি রান্নাঘরের দিকে গেল, আর তারপর সে এত জোরে বলল যাতে অভিনব শুনতে পারে। আমি চাই অভিনব একবার শারীরিক পরীক্ষা করাক। আমি তো শুধু তোমাদের ভালোটাই চাই, আর কি। গ্র্যান্ডপা, তুমি তো এত মিষ্টি, কিন্তু আমরা কি এই বিষয়টা আপাতত সরিয়ে রাখতে পারি? আমার মাথায় অনেক কাজের চাপ আছে এখন। আমার কোম্পানি আর্থিক সংকট থেকে মাত্র বেরিয়েছে। আমাকে এখন কোম্পানির দিকেই মনোযোগ দিতে হবে, সন্তানের দিকে নয়। বেটা, তুমি চাইছো আমি এই বিষয়টা সরিয়ে রাখি। তোমার বিয়ে হয়েছে 2 বছরেরও বেশি। তোমরা বহুবার আইভিএফ করেছো, কিন্তু প্রক্রিয়াটা ব্যর্থ হয়েছে। তবুও তোমার কোনো তাড়া নেই। আমাকে তো লোকজনকে উত্তর দিতে হয়, তাদের খোঁচাও শুনতে হয়। যদি তাই হয় তাহলে এখন থেকে লোকজনকে তুমি নিজেই উত্তর দেবে। দাদাজি, দয়া করে এখন এই প্রসঙ্গে আমার সাথে কথা বলো না। অনন্যা তার প্রিয় পাস্তা দেখে হেসে উঠল। প্রথমবারের মতো অনন্যা অনুভব করল অভিনবের দিক থেকে যত্ন। যদিও অভিনব গত 2 বছর ধরে এটা করছিল, অনন্যা গভীরভাবে অভিনবের দিকে তাকালো। আজ যখন সে দেখল পাস্তার মতো ছোট্ট ব্যাপারও তার হৃদয়ে ছুঁয়ে গেল। অভিনব আর অনন্যার চোখে চোখ পড়ল, আর অনন্যা আস্তে করে বলল, থ্যাংক ইউ। অভিনব সেটা অনুভব করল। সে বুঝল যে অনন্যার হৃদয়ে নিজের জন্য জায়গা করে নেওয়ার যাত্রায় সে এক ধাপ এগিয়ে গেছে। অনন্যা এতটাই মুহূর্তে হারিয়ে গেল যে দাদাজির অশান্ত মুখভঙ্গি পর্যন্ত খেয়াল করল না, সম্পূর্ণ অপেক্ষা করল। এখনই তোমার শারীরিক পরীক্ষার কোনো প্রয়োজন নেই। আমরা অন্য সময় ভাবব। আমিও তাই। ঠিক আছে, যেমন বলছো। অভিনব তার আনন্দ পুরোপুরি প্রকাশ করতে পারল না। এটা খুব বড় একটা দিন ছিল। অনন্যা তার দাদাজির সামনে অভিনবের পাশে দাঁড়ালো, তাও এত বড় একটি ইস্যুতে। তাকে বিষয়টিকে গুরুত্ব দিতে হয়েছিল। সে জানত এখন পরিস্থিতি তার অনুকূলে। অনন্যা ধীরে ধীরে অভিনবের প্রতি আকৃষ্ট হতে শুরু করল। অনন্যা, যদি আগামীকাল তোমার ভাইয়ের কাছ থেকে ফোন আসে আর সে যদি সিং ইন্ডাস্ট্রিজ আর বিআর গ্রুপের মধ্যে সহযোগিতার কথা বলে, তুমি যেন সাথে সাথে হ্যাঁ না বলো, কিছু সময় নেবে। তোমার গুরুত্ব বোঝাতে হবে। তোমার মাথা খারাপ হয়েছে নাকি সানি? ভাই সবকিছুই তো চিরাগকে দিয়ে দিয়েছে। এখনো বিআর গ্রুপের সাথে পুরো কর্পোরেশন সামলাবে। ওর কেন আমার প্রয়োজন হবে? আর তুমি তো কিছু জানোই না। তুমি শুধু আজে বাজে কথা বলো। অনন্যা, শুধু মনে রেখো, যদি ফোন আসে সাথে সাথে হ্যাঁ বলো না। গুড নাইট। শুয়ে পড়ো। নিজের কথা বলেই অভিনব শুতে গেল। অনন্যা কোনোভাবে নিজেকে সামলে নিল আর আলো নিভিয়ে শুতে গেল। পরের দিন অনন্যা কাজের জন্য বাড়ি থেকে বেরোলে অভিনব ওর পিছু নিল হোটেল সাফায়ারের দিকে। অভিনব চলে গেল। সে তার আসল পরিচয় সবার থেকে গোপন রেখেছিল। সিং পরিবারে তার পরিচয় ছিল সে শুধু একজন সাধারণ ডেলিভারি বয় আর অকর্মণ্য জামাই, কিন্তু আসলে সে ছিল শক্তিশালী কোম্পানির নতুন বস, দ্য মাফিয়া কিং। আন্ডারওয়ার্ল্ডে সবাই তাকে চিনত টাইগার নামে। সঞ্জয়ের খুনের পর অক্রম অভিনবকে 18 বছর অনাথ আশ্রমে রেখেছিল। সেখানে প্রতিদিন কঠোর শারীরিক প্রশিক্ষণ দিত তাকে, প্রতিটি সমস্যার মুখোমুখি হতে প্রস্তুত করত। এই কোম্পানির ভিত্তি স্থাপন করেছিলেন তার বাবা সঞ্জয়, কিন্তু সঞ্জয়ের মৃত্যুর পর কোম্পানির দায়িত্ব পড়ল তার বিশ্বস্ত সহযোগী অক্রমের ওপর। যখন অক্রম মনে করল অভিনব সক্ষম হয়েছে, তখন সে তাকে বসালো মাফিয়া কিংয়ের সিংহাসনে, কিন্তু শর্তও দিল তার আসল পরিচয় সবার থেকে গোপন রাখতে হবে। যদি এই শর্ত ভাঙে তাহলে অভিনবকে সিংহাসন হারানোর ফল ভোগ করতে হবে। অফিসের আরামদায়ক পরিবেশ,
বিশেষ করে এমন চাকরি যেখানে দক্ষ এক সেক্রেটারি সব কিছু করে দেয় আর তোমাকে কিছুই করতে হয় না। এটা আরও উপভোগ্য করে তোলে। অভিনব এখনও এটা ভাবছিল, তখন তার কেবিনের দরজায় নক হলো আর তার সেক্রেটারি নন্দিতা ভেতরে এলো। আজ তাকে আরও সুন্দর লাগছিল, কিন্তু এইবার নন্দিতা অভিনবের দিকে তাকালো আর তাকে বেশিক্ষণ তাকানোর সুযোগ না দিয়ে সঙ্গে সঙ্গে বলল, টাইগার, সিং ফ্যামিলি থেকে কেউ এসেছে বিটি গ্রুপের সাথে পার্টনারশিপ নিয়ে কথা বলতে। তার নাম চিরাগ। তাকে বলো চলে যেতে। ঠিক আছে। সানি নিজেকে কি ভাবে? আমি যখন বলেছিলাম শুধু অনন্যাই সহযোগিতা সামলাবে, তখন সে কেন নতুন লোক পাঠাচ্ছে? হয়তো আমাকে ওকে আমার মতো করেই বোঝাতে হবে। তখনও বিআর গ্রুপের বিলাসবহুল অফিসে ছিল। সে প্রথম তলায় অপেক্ষা করছিল, কিন্তু যখন নন্দিতা তাকে সেখান থেকে চলে যেতে বলল, তখন সেটা চিরাগের কাছে অপমানজনক মনে হলো। চিরাগ ব্যর্থতার খবর নিয়ে ফিরে এলে আর যা কিছু ঘটেছিল সেটা সানিকে বললে, সানির মুখ রাগে লাল হয়ে গেল। সে সম্পূর্ণ অসহায় ছিল এবং এখন তার আর কোনো উপায় রইল না আনান্যাকে ফোন করা ছাড়া। অন্যদিকে আনান্যা তার দাদাজির সঙ্গে বাজার করতে গিয়েছিল। তখনই তার ফোন বেজে উঠল এবং সে দেখল সানির কল এসেছে। আনান্যা ফোন রিসিভ করল এবং স্পিকারে দিল। হ্যাঁ ভাইয়া। অনন্যা, তোমার ভাইয়ের তোমার কাছে একটু সাহায্য দরকার। তুমি কি আমাকে সাহায্য করবে? সাহায্য? আমি কিছুই বুঝতে পারছি না। ব্যাপারটা হলো, আমাদের আর বিআর গ্রুপের মধ্যে যে সহযোগিতা হয়েছে, আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমাদের সব ডিল তুমি সামলাবে। তোমাকে কাল বিআর গ্রুপের অফিসে গিয়ে কথা বলতে হবে। নতুন প্যাকেজিং আর্টিস্টদের চুক্তি যত তাড়াতাড়ি সম্ভব সই করতে হবে। এটা শুনে গতরাতে অভিনব যা বলেছিল হঠাৎ করে অনন্যার মনে পড়তে শুরু করলো, তাই সাথে সাথে হ্যাঁ বলবে না। দুঃখিত ভাইয়া, তুমি তো এই কাজটা চিরাগকে সামলাতে দিয়েছিলে, তাই না? আমার মনে হয় যদি কাজটা অর্ধেক শেষ হয়ে থাকে তাহলে সেটা ওকে করতে দাও। যেমন 4 জন মিলে একটি মিষ্টি বানালে সেটা অন্যরকম হয়ে যায়। ঠিক আছে ভাইয়া, আমার অনেক কাজ আছে, পরে কথা বলবো। তুমি কি করলে বেটা? তুমি জানো না এর ফলাফল কি হতে পারে? হরদেবের মতে আনান্যা তার কাছে আসা একটা ভালো সুযোগ প্রত্যাখ্যান করেছিল। সানি তাকে ফোন করে সরাসরি অনুরোধ করেছিল, কিন্তু আনান্যা সেটা মেনে নিল না। সে বিষয়টিকে এড়িয়ে গেল। আনান্যা ডিজাইনার বুটিক থেকে বেরিয়ে এসে একটা বেঞ্চে বসে পড়ল। আর তখনই সে অভিনবকে একটা মেসেজ পাঠালো। অন্যদিকে অভিনব ফোনে আকরামের সঙ্গে কথা বলছিল। আজ দুজনেরই একসঙ্গে লাঞ্চ করার পরিকল্পনা ছিল। অভিনব ফোনটা নামানো মাত্রই দেখল আনান্যা তাতে মেসেজ করেছে। কিছুক্ষণ আগে ভাইয়ার ফোন এসেছিল। সে আমাকে বলছিল যে এখন থেকে বিআর গ্রুপের সঙ্গে কর্পোরেশন আমাকে সামলাতে হবে। আমি না করে দিয়েছি। এখন কি করব? এই মেসেজ পড়ে অভিনবের মন আনন্দে ভরে গেল। তার খুব ভালো লাগলো যে তার স্ত্রী এখন তার কথা শুনতে শুরু করেছে। এখন তোমার একটু অপেক্ষা করা উচিত এবং চিন্তা করো না, আজ নয় তবে কাল তোমার ভাইয়া অবশ্যই আবার তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে, কিন্তু তুমি সম্মতি দেবে না যতক্ষণ না সে তোমার লাভের কথা বলে। শুধুমাত্র তখনই শর্ত মেনে নেবে যখন তারা তোমাকে কিছু দেবে। অনেকদিন পর আজ অভিনব আকরামের সঙ্গে দেখা করছিল। আকরামই একমাত্র ব্যক্তি যিনি তাকে তার বাস্তব পরিচয়ের সঙ্গে পরিচিত করিয়েছিলেন। তাকে পরিচিত করিয়েছিলেন টাইগার নামে। টাইগার, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। এসো, বসো এখানে। আকরাম অভিনবকে সম্মান দিয়ে প্রধান আসনে বসালো এবং বলল যে সে তাকে বিশেষ উদ্দেশ্যে ডেকেছে। এরপর আকরাম হাততালি দিতেই কালো পোশাক পরা এক লোক ঘরে ঢুকল। তার হাতে একটা ছোট বাক্স ছিল। আকরাম লোকটির হাত থেকে বাক্সটা নিয়ে অভিনবের দিকে তাকালো। আমি এটা তোমার জন্য বিশেষভাবে প্রস্তুত করেছিলাম।
এটা গত 18 বছর ধরে আমার কাছে ছিল, কিন্তু এখন সময়ই এসেছে এটা সেই ব্যক্তির হাতে দেওয়ার যে এর জন্য দায়ী। আকরাম আঙ্কেল, আমি এটা নিতে পারি মা। আমি এটা বিশেষভাবে তোমার জন্যই খুঁজে পেয়েছি এবং সময় আসলে এটা তোমার খুব কাজে লাগবে। আকরামের মুখ থেকে এই কথাগুলো বেরোতেই তার ফোন বেজে উঠল। হ্যালো। ফোন ধরার পর আকরামের মুখাভিনয় আরও গম্ভীর হয়ে উঠল। ঠিক আছে, আমি দেখছি। টাইগার, আমি দুঃখিত, কিন্তু আমার মনে হয় তোমাকে আজ একাই লাঞ্চ করতে হবে। আমাকে জরুরি কিছু কাজ মেটাতে যেতে হবে। তবে দয়া করে এই উপহারটা গ্রহণ করো। হ্যাঁ, এটাকে আমার পক্ষ থেকে অগ্রিম জন্মদিনের উপহার ভেবে নি। আমি বুঝতে পারছি, তুমি তোমার কাজ করো আর আমি এটা নিয়ে যাচ্ছি। আগাম ধন্যবাদ। ঠিক আছে টাইগার, আমরা খুব শীঘ্রই একসাথে লাঞ্চ করব, ঠিক আছে? এটা বলে আকরাম ঘর থেকে বেরিয়ে গেল। অভিনবের চোখ আটকে গেল সেই ছোট বাক্সটার ওপর। সে হালকা হেসে বাক্সটা তুলে নিল এবং নিজের পকেটে রাখল। লাঞ্চে সব রকম খাবারই ছিল, কিন্তু আকরামের এভাবে তাড়াহুড়ো করে চলে যাওয়া অভিনবের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। জানি না হঠাৎ করে আকরাম আঙ্কেলের কি কাজ পড়ল। আশা করি এটা ছোটখাটো বিষয় আর উনি সহজেই সমাধান করতে পারবেন। লাঞ্চ শেষ করে অভিনব ইলেকট্রিক স্কুটার নিয়ে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি পৌঁছে বাক্সটা খোলার সঙ্গে সঙ্গেই সে ভেতরে এক অদ্ভুত জিনিস পেল। এক ধরনের সুগন্ধ বেরোতে লাগল। সেই গন্ধ শুকে অভিনবের মন কেঁপে উঠল। তার গন্ধ খুবই প্রলুব্ধকর ছিল। বাক্সের ভেতরে একটা ক্যাপসুল ছিল। ওটা দেখে অভিনবের মনে লোভ জাগতে লাগলো। অনেক প্রশ্ন মাথায় ঘুরতে লাগল। এ কি? এটা কি সত্যি কোনো ওষুধ? এটা খেলে কি সত্যি শরীর শক্তি পাবে? কিন্তু এটা তো কোনো ভেষজ নয়। এটা দেখতে একেবারে বড়ির মতো। তাহলে কি কেউ এসে আঙ্কেলকে ঠকিয়েছে? অভিনব সিদ্ধান্ত নিল যে সে ওষুধটা খাবে। ক্যাপসুল মুখে দিতেই তার জল লাগল না। ক্যাপসুল সঙ্গে সঙ্গে গলে গেল আর সে হঠাৎ চমকে উঠল। তবে আকরাম তাকে কোনো ক্ষতি করবে না। কিন্তু তবুও অভিনবের মনে হল ওষুধ তার মধ্যে কিছু সমস্যা আছে। সে না ভেবেই ক্যাপসুল খেয়ে ফেলল। কিন্তু এখন হয়তো অভিনব মারা যাবে। হঠাৎই তার পেটে তীব্র ব্যথা অনুভব হলো। কয়েক সেকেন্ডের মধ্যে তার পুরো শরীর কাঁপতে শুরু করল এবং অল্প সময়ের মধ্যেই অভিনব অজ্ঞান হয়ে পড়ল। আনান্যা ডিজাইনার বুটিক থেকে বেরিয়ে এসে একটা বেঞ্চে বসে পড়ল। আর তখনই সে অভিনবকে একটা মেসেজ পাঠালো। অন্যদিকে অভিনব ফোনে আকরামের সঙ্গে কথা বলছিল। আজ দুজনেরই একসঙ্গে লাঞ্চ করার পরিকল্পনা ছিল। অভিনব ফোনটা নামানো মাত্রই দেখল আনান্যা তাতে মেসেজ করেছে। কিছুক্ষণ আগে ভাইয়ার ফোন এসেছিল। সে আমাকে বলছিল যে এখন থেকে বিআর গ্রুপের সঙ্গে কর্পোরেশন আমাকে সামলাতে হবে। আমি না করে দিয়েছি। এখন কি করব? এই মেসেজ পড়ে অভিনবের মন আনন্দে ভরে গেল। তার খুব ভালো লাগলো যে তার স্ত্রী এখন তার কথা শুনতে শুরু করেছে। এখন তোমার একটু অপেক্ষা করা উচিত এবং চিন্তা করো না। আজ নয়, তবে কাল তোমার ভাইয়া অবশ্যই আবার তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। কিন্তু তুমি সম্মতি দেবে না যতক্ষণ না সে তোমার লাভের কথা বলে। শুধুমাত্র তখনই শর্ত মেনে নেবে যখন তারা তোমাকে কিছু দেবে। অনেকদিন পর আজ অভিনব আকরামের সঙ্গে দেখা করছিল। আকরামই একমাত্র ব্যক্তি যিনি তাকে তার বাস্তব পরিচয়ের সঙ্গে পরিচিত করিয়েছিলেন। তাকে পরিচিত করিয়েছিলেন টাইগার নামে। টাইগার, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। এসো, বসো এখানে। আকরাম অভিনবকে সম্মান দিয়ে প্রধান আসনে বসালো এবং বলল যে সে তাকে বিশেষ উদ্দেশ্যে ডেকেছে। এরপর আকরাম হাততালি দিতেই কালো পোশাক পরা এক লোক ঘরে ঢুকল। তার হাতে একটা ছোট বাক্স ছিল।
আকরাম লোকটির হাত থেকে বাক্সটা নিয়ে অভিনবের দিকে তাকালো। আমি এটা তোমার জন্য বিশেষভাবে প্রস্তুত করেছিলাম। এটা গত 18 বছর ধরে আমার কাছে ছিল, কিন্তু এখন সময়ই এসেছে এটা সেই ব্যক্তির হাতে দেওয়ার যে এর জন্য দায়ী। আকরাম আঙ্কেল, আমি এটা নিতে পারি মা। আমি এটা বিশেষভাবে তোমার জন্যই খুঁজে পেয়েছি এবং সময় আসলে এটা তোমার খুব কাজে লাগবে। আকরামের মুখ থেকে এই কথাগুলো বেরোতেই তার ফোন বেজে উঠল। হ্যালো। ফোন ধরার পর আকরামের মুখাভিনয় আরও গম্ভীর হয়ে উঠল। ঠিক আছে, আমি দেখছি। টাইগার, আমি দুঃখিত, কিন্তু আমার মনে হয় তোমাকে আজ একাই লাঞ্চ করতে হবে। আমাকে জরুরি কিছু কাজ মেটাতে যেতে হবে। তবে দয়া করে এই উপহারটা গ্রহণ করো। হ্যাঁ, এটাকে আমার পক্ষ থেকে অগ্রিম জন্মদিনের উপহার ভেবে নি। আমি বুঝতে পারছি, তুমি তোমার কাজ করো আর আমি এটা নিয়ে যাচ্ছি। আগাম ধন্যবাদ। ঠিক আছে টাইগার, আমরা খুব শিগগিরই একসাথে লাঞ্চ করব, ঠিক আছে? এটা বলে আকরাম ঘর থেকে বেরিয়ে গেল। অভিনবের চোখ আটকে গেল সেই ছোট বাক্সটার ওপর। সে হালকা হেসে বাক্সটা তুলে নিল এবং নিজের পকেটে রাখল। লাঞ্চে সব রকম খাবারই ছিল, কিন্তু আকরামের এভাবে তাড়াহুড়ো করে চলে যাওয়া অভিনবের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। জানি না হঠাৎ করে আকরাম আঙ্কেলের কি কাজ পড়ল। আশা করি এটা ছোটখাটো বিষয় আর উনি সহজেই সমাধান করতে পারবেন। লাঞ্চ শেষ করে অভিনব ইলেকট্রিক স্কুটার নিয়ে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি পৌঁছে বাক্সটা খোলার সঙ্গে সঙ্গেই সে ভেতরে এক অদ্ভুত জিনিস পেল। এক ধরনের সুগন্ধ বেরোতে লাগল। সেই গন্ধ শুকে অভিনবের মন কেঁপে উঠল। তার গন্ধ খুবই প্রলুব্ধকর ছিল। বাক্সের ভেতরে একটা ক্যাপসুল ছিল। ওটা দেখে অভিনবের মনে লোভ জাগতে লাগল। অনেক প্রশ্ন মাথায় ঘুরতে লাগল। এ কি? এটা কি সত্যি কোনো ওষুধ? এটা খেলে কি সত্যি শরীর শক্তি পাবে? কিন্তু এটা তো কোনো ভেষজ নয়। এটা দেখতে একেবারে বড়ির মতো। তাহলে কি কেউ এসে আঙ্কেলকে ঠকিয়েছে? অভিনব সিদ্ধান্ত নিল যে সে ওষুধটা খাবে। ক্যাপসুল মুখে দিতেই তার জল লাগল না। ক্যাপসুল সঙ্গে সঙ্গে গলে গেল আর সে হঠাৎ চমকে উঠল। তবে আকরাম তাকে কোনো ক্ষতি করবে না। কিন্তু তবুও অভিনবের মনে হল ওষুধ তার মধ্যে কিছু সমস্যা আছে। সে না ভেবেই ক্যাপসুল খেয়ে ফেলল। কিন্তু এখন হয়তো অভিনব মারা যাবে। হঠাৎই তার পেটে তীব্র ব্যথা অনুভব হল। কয়েক সেকেন্ডের মধ্যে তার পুরো শরীর কাঁপতে শুরু করল এবং অল্প সময়ের মধ্যেই অভিনব অজ্ঞান হয়ে পড়ল। যখন সে চোখ খুলল তখন প্রায় রাত হয়ে গেছে। অভিনব ঠিক তখনই চোখ খুলল, হঠাৎই একটা তীব্র গন্ধ আসতে শুরু করল। এই সময় তার জামা কাপড় পুরো ভিজে গিয়েছিল আর সেগুলো থেকেও দুর্গন্ধ বেরোতে লাগলো। ভীষণ জঘন্য লাগছিল। অভিনবের ভাববার সময় ছিল না। সে স্নান করার জন্য বাথরুমে চলে গেল। তার শরীর সম্পূর্ণ পরিষ্কার করতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। সে নতুন জামা কাপড় পরে বাথরুম থেকে বেরোলো। যেখানে সে অজ্ঞান হয়ে পড়েছিল সেখানে হলুদ রঙের তরল জমে গিয়েছিল। একেবারে বাজে গন্ধ হচ্ছিল আর সেটা পরিষ্কার করতে অভিনবের আরও 8 ঘন্টা লেগে গেল। কেউ আকরাম আঙ্কেলকে বোকা বানিয়েছে। শক্তি তো বাদই দিলাম, আমাকে শুধু কষ্টই দিয়েছে, তার উপর এই দুর্গন্ধ। আমি তো জানিই না এই ওষুধের আরও কত পার্শ্ব প্রতিক্রিয়া আছে। ঘরটা পরিষ্কার হতেই অনন্যা আর হারদেব বাড়ি পৌঁছালো। আজ তো বেশ ভালো শপিং হয়েছে, তাই না? হ্যাঁ, আর আমরা ঠিক সময়ই করেছি, একেবারে। তুমি কি রান্না করেছো? আসলে আমার কিছু কাজ ছিল, তাই রান্না করতে পারিনি। আমি ভাবছিলাম কেননা আজ একটু বাইরে খেয়ে আসা যাক। আহা, এমন অজুহাত তো আজকের আগে শুনিনি। তুমি তো সারাদিন বাড়িতেই থাকো, কোনো কাজ নেই। মনে হচ্ছে রাজপুত্র আজকাল ভীষণ ব্যস্ত হয়ে গেছে। অনন্যা অভিনবের কথা হজম করতে পারছিল না, কিন্তু গত কয়েকদিন ধরে
অভিনবের এই বদলে যাওয়া রূপ দেখে অনন্যা বিরক্ত হচ্ছিল না। এজন্যই অনন্যা বলল, আসলে দাদাজি, আমিও ভাবছিলাম আজ কেন না একটু বাইরে খেয়ে আসা যায়। অনন্যার এই কাজে অভিনব বুঝল যে সে তাকে সাহায্য করছে। অভিনবের মন আনন্দে নেচে উঠল। অভিনব, কি চলছে? দায়িত্ব একটা জিনিস, তুমি তো সব সময় রান্না করেছো, আজকাল তোমাকেই রান্না করতে হয়। কি হয়েছে? এসব অজুহাত দিও না। ঠিক আছে। পরশু স্যানি ভাইয়ার জন্মদিন, তার জন্য ভালো একটা উপহার নিয়ে আসবে 2 দিনের মধ্যে। কোনো সস্তা জিনিস নয়, আর কিনবার আগে 1000 বার ভেবে নেবে, না হলে সেটা সারা জীবনের জন্য অপচয় হবে। আমায় লজ্জায় পড়তে হবে। রাংরেজ রেস্টুরেন্টে সানি সিংয়ের জন্মদিন। অভিনব, অনন্যা, হরদেব 3 জনকেই আলাদা করে ভেনিউতে পৌঁছাতে হতো, কারণ প্রত্যেককে সানির জন্য উপহার আনতে হতো। সময় দেখছো তো? অভিনব তখনও আসেনি, আর অনন্যা অপেক্ষা করছিল। অভিনব প্রতিশ্রুতি দিয়েছিল যে এবার সেও উপহার দেবে, সবার থেকে আলাদা হবে সেটা। কিন্তু এরপর অনন্যার মনে এক ধাক্কা লাগলো যখন সে দেখল অভিনব তার হাত ধরে আছে, আর তার হাতে একটা সাধারণ কাঠের বাক্স। এটা কি অভিনব? অন্তত বাক্সটা গিফট র্যাপ করাতে পারতে। আরে আমি তো র্যাপ করাতে চাইনি, আর সময়ও ছিল না। যাই হোক, থাক। বাক্সটা কেমন দেখাচ্ছে তাতে কি আসে যায়? ভেতরে কি আছে সেটাই তো আসল ব্যাপার, তাই না? এবার যখন সবাই ভাইয়াকে উপহার দিতে শুরু করবে, ওই বাক্সটাও সেগুলোর সাথে রেখে দিও। আমি আর কোনো নাটক চাই না, আমি ক্লান্ত। ঠিক আছে, যেমন বলবে। সানি সিংয়ের বিশ্বস্ত বন্ধু চিরাগ সবকিছু লক্ষ্য করছিল, আর অভিনবকে অপমান করার এই সোনার সুযোগটা সে হাতছাড়া করতে চাইল না। এখন বেকাররাও পার্টিতে আসবে। চিরাগ, অভিনব আমার স্বামী, সাবধান, যদি ওকে অপমান করো। দেখো অ্যানান্না, আমি কি তোমার অনুভূতিতে আঘাত করেছি? কিন্তু এই গরিব লোকটার জানা উচিত যে সে এক মিলিয়নিয়ার মেয়েকে বিয়ে করেছে। এরকম ভিখারিরা কতদিন টিকবে? নিজের কাজে মন দাও। আমি এখানে কোনো ঝামেলা করতে চাই না। নিজের সীমার মধ্যে থাকো। ভুলে যেও না যে তুমি কেবল একজন সাধারণ ডেলিভারি বয়। অনন্যাকে বিয়ে করেছো বলে আকাশে উড়ছো? আমি যতটা অকেজো হতে চাই ততটাই হব, কিন্তু আমি তোমার থেকে অনেক ভালো। আমি সেই লোক নই যাকে বিয়ার কোম্পানি আবর্জনার মতো অফিস থেকে ফেলে দিয়েছিল। ব্যাপারটা একেবারেই উত্তপ্ত হয়ে উঠেছিল। চিরাগের শহরের বড় বড় গুন্ডাদের সাথে অনেক সম্পর্ক ছিল, কিন্তু তবুও সে চিরাগের সাথেই ঝামেলা পাকালো। সব শেষ। আজ রাতটা অভিনবের জন্য ভালো যাচ্ছে না। এটাই তার প্রাপ্য ছিল। সিং পরিবার চাইছিল অভিনব মার খাক। মুহূর্তেই চিরাগ ঘুষি মারার জন্য হাত তুলল, আর অভিনব সঙ্গে সঙ্গে তার হাত চেপে ধরল। এখনো আমাকে মারতে চাও? আমি তোর রক্ত খেয়ে ফেলবো। চিরাগ যখন শোলে সিনেমার সেই পুরনো ডায়লগ বলল, অভিনব তার হাত এমনভাবে মোচড় দিল যে চিরাগের অবস্থা খারাপ হয়ে গেল, আর ব্যথায় চিৎকার করতে লাগলো। তুমি আমাকে এতটাই ঘৃণা করো, তাই না? যদি আমার হাত তোমাকে ছোঁয়, তাহলে এখন তুমি নিজেকেই ঘৃণা করবে। নিজের শক্তির ফলাফল দেখে অভিনব নিজেই হতবাক। হঠাৎ তার এত শক্তি কোথা থেকে এলো? এটা কি আকরামের দেওয়া ক্যাপসুলের প্রভাব? এদিকে চিরাগ মাটিতে গড়াগড়ি খাচ্ছিল ব্যথায়। এটা তুমি নিজেকে কি ভাবো? আজ সানির জন্মদিন, আনন্দ করার দিন। অভিনব রাগী চোখে হরদেবের দিকে তাকালো। যদি আজ তোমাকে মেরে ফেলতে না পারি, তবে আমার নাম চিরাগ ওবেরয় নয়। এটা বলেই চিরাগ ফোন বের করে একটা নম্বর ডায়াল করল। অভিনব এতদিন হরদেবের সব অপমান সহ্য করেছে, কিন্তু এবার তার সহ্যের বাঁধ ভেঙে গেল। অনন্যা আর আমি বিয়ে করেছি 2 বছর হলো। তুমি কোনোদিন আমার অবদান দেখোনি। তুমি সব সময় আমাকে অপমান করেছো, হেয় করেছো। আমি এই চটটা সব সময় মনে রাখবো। আর যে কুকুরটাকে তুমি 2 বছর ধরে পালছো, সে আজ যাচ্ছ। আর হ্যাঁ, সে ঘেউ ঘেউ করছে না, কামড়াচ্ছে।
যদি তুমি চাও আমি আবার তোমাদের বাড়ি ফিরি, তবে সানিকে আমার কাছে ক্ষমা চাইতে হবে, তাকে আমার পায়ে পড়ে নাক ঘষতে হবে। চুপ করো একেবারে। অনন্যার চোখ অভিনবের ওপর স্থির ছিল। তার মনে হচ্ছিল সে পুরোপুরি বদলে গেছে, এক অচেনা মানুষের মতো। বাকিরাও হতবাক। কেউ ভাবেনি অভিনবের মতো এক অকেজো মানুষ এমন কথা বলবে। কোথায় যাচ্ছ? ওকে থামাও। কে তোমাকে যেতে বলেছে? এখানেই থাকো আর দেখো তোমার কি দশা হয়। চিরাগের কথা শেষ হতেই রংরেজ রেস্টুরেন্টের বাইরে একাধিক গাড়ি হঠাৎ থেমে গেল। অভিনবকে মারার জন্য চিরাগ শহরের সবচেয়ে ভয়ঙ্কর গুন্ডা ইরফানকে ভাড়া করেছিল। ইরফান আর তার লোকেরা ভেতরে ঢুকতেই চিরাগ বলল, ইরফান ভাই, অবশেষে আপনি এলেন। বলো চিরাগ, কি ব্যাপার? কোন আবর্জনা পরিষ্কার করতে হবে? ও, ওই আবর্জনা ইরফান ভাই। তো তুই আমার ভাইকে মেরেছিস? এক কুকুর যদি সারাদিন ঘেউ ঘেউ করে, তাকে কি শিক্ষা দেওয়া উচিত নয়? ছেলে, তুমি তরুণ, তোমার রক্ত গরম, আমি বুঝি, কিন্তু জানো কি, আমাকে এভাবে কখনো কেউ কথা বলেনি। অন্যরা তোমার সাথে কেমন কথা বলে তাতে আমার কিছু আসে যায় না। তুমি যদি আমার সাথে এভাবে কথা বলো তাহলে ভীষণ অনুতপ্ত হবে। ছেলেটা, কসম, তোমার মধ্যে ভীষণ অহংকার আছে। তোমার মতো ছোট মানুষের সামনে আমি অহংকারী হতে পারবো না নাকি? অভিনবের মুখে কোনো ভয় ছিল না, যেন কারোর প্রেতাত্মা তার শরীরে ভর করেছে। ইরফান ভাই স্থির দৃষ্টিতে অভিনবের দিকে তাকালো। কোনো কারণে অভিনব তার কাছে চেনা মনে হচ্ছিল। তুই কেমন করে এই কথা বলিস? আমি এখনই ওকে সামলাই। লোকজন একসাথে অভিনবের উপর হামলা করল। এই লড়াইয়ে অভিনবের আঙুল থেকে একটা আংটি খুলে গেল। সেটা গুড়িয়ে ইরফান ভাইয়ের পায়ের কাছে গিয়ে থামল। যখন ইরফান ভাই আংটিটা তুলল, তখন মনে হলো যেন সে জ্বলন্ত কয়লার উপর পা দিয়েছে। সে সঙ্গে সঙ্গে অভিনবের পায়ে পড়ে গেল আর বলতে লাগলো, টাইগার, আমাকে ক্ষমা করে দাও টাইগার, আমি বড় ভুল করেছি। অভিনবের গোপন কি সবার সামনে ফাঁস হয়ে যাবে এখন? তাকে কি সবার কাছে নিজের আসল পরিচয় প্রকাশ করতে হবে? অভিনব কি ইরফানকে ক্ষমা করবে? চিরাগ যখন অভিনবের পরিচয় জানবে তখন কি হবে? সত্যিটা কি প্রকাশ পাবে? অভিনবের বিআর গ্রুপের সাথে কি সম্পর্ক? আকরামের দেওয়া বুড়ি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখাবে? অভিনব অনন্যার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই তার চোখ খুলে গেল এবং সে দেখল সে তার নিজের বাড়িতে আছে। সবটাই ছিল একটা স্বপ্ন, কিন্তু অভিনব সেটা বিশ্বাস করতে পারছিল না। অভিনব তার বাড়িতেই ঘুমাচ্ছিল, কারণ অনন্যা একেবারেই পছন্দ করত না অভিনবর মুখ দেখা। যখনই সে সকালে ঘুম থেকে উঠত, অভিনবর বাবা সঞ্জয় মারা গিয়েছিলেন। সেই থেকে সে খুব একা হয়ে গিয়েছিল। সে ভালোভাবেই মনে রেখেছিল তার বাবার মৃত্যুর পেছনে থাকা মানুষের মুখ। আজ অভিনবকে উঠেই আকরামের সাথে দেখা করতে যেতে হতো। অভিনব দ্রুত প্রস্তুত হলো এবং আকরামের জায়গায় পৌঁছল। আর আকরাম তাকে দেখে খুব খুশি হলো। আর সে বলল, শেষ পর্যন্ত আমরা তোমাকে খুঁজে পেয়েছি টাইগার। টাইগার, গত 18 বছর ধরে আমি তোমাকে খুঁজছিলাম। তুমি আমাদের টাইগার, এই বহু বিলিয়ন ডলারের বিজনেস এম্পায়ারের উত্তরাধিকারী, যা আমরা 3 বন্ধু মিলে তৈরি করেছি। আমি, তোমার বাবা সঞ্জয় আর রানা অগ্নিহোত্রী। আকরাম দেওয়ালে ঝোলানো একটা ছবির দিকে ইশারা করল, যেখানে সঞ্জয়, আকরাম আর রানা ছিল। 3 জনই সেখানে উপস্থিত ছিল। রানা অভিনবকে দেখে হতবাক হয়ে গেল। সেই দিনের দৃশ্য আবার তার চোখের সামনে ভেসে উঠল। যে লোকটি সেই রাতে অভিনবর বাবাকে গুলি করেছিল, যে আক্রমণের পরিকল্পনা করেছিল, সেই রানা। বন্ধু হয়েও রানা অভিনবর বাবাকে বিশ্বাসঘাতকতা করেছিল। অভিনবর চোখ রাগে লাল হয়ে উঠল। এটা দেখে আকরাম জিজ্ঞেস করল, কি হয়েছে? তুমি এত রেগে আছো কেন?
না, আমি ঠিক আছি। তুমি তো আমার সাথে কিছু কথা বলতে চেয়েছিলে, তাই না? আকরাম উত্তর দিল, হ্যাঁ, আমি আমাদের কোম্পানি দ্য মাফিয়া কিং সম্পর্কে তোমাকে একটু বলতে যাচ্ছিলাম। আমরা 3 জন মিলে দ্য মাফিয়া কিং শুরু করেছিলাম, যার নাম শুনলেই দেশের রাজনীতিবিদ, সেলিব্রিটি আর সবচেয়ে বড় বড় মানুষ পর্যন্ত কেঁপে উঠত। কিন্তু তোমার বাবা চলে যাওয়ার পর সব ভেঙে পড়ল। এই সময় আমরা কিছু শত্রুও তৈরি করলাম, তারা এখন আর নেই। তাদের মধ্যে একজন হলো দিগপাল চিঙ্গাওয়াত। সে বহু বছর ধরে তোমাকে খুঁজছে, সে তোমাকে হত্যা করতে চায় এবং আমাদের অস্তিত্ব মুছে দিতে চায়। বর্তমানে রানার ছেলে মান্টি দ্য মাফিয়া কিং এর সব কাজ সামলাচ্ছে। কিন্তু এখন থেকে কিছু কোম্পানির সিদ্ধান্ত তোমার হাতে থাকবে। তোমার দায়িত্ব তোমার বাবার কাজকে এগিয়ে নিয়ে যাওয়া, টাইগার। এটা শুনে অভিনব অবাক হয়ে গেল। আগের দিন পর্যন্ত তার পকেটে 100 টাকা পর্যন্ত ছিল না, আর আজ হঠাৎই সে হাজার হাজার কোটি টাকার কোম্পানির মালিক হয়ে গেল। এরপর অভিনব তার কাজে ফিরে গেল। সেখানে গিয়ে তার বস তাকে বকাঝকা করল, কারণ অভিনব আগের দিন আজে আসেনি। এর ফলে তার বসের অনেক ক্ষতি হয়েছিল। এমনকি পরিস্থিতি এমন হলো যে তার বস তাকে চাকরি থেকে বরখাস্ত করে দিল। তখন অভিনব তার বসকে বলল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু দয়া করে এই মাসে আমি যতটুকু কাজ করেছি তার টাকা দিয়ে দিন। তোমার কারণে আমরা ক্ষতির মুখে পড়েছি। তোমার পুরো বেতন ব্যবহার করলেও ক্ষতিপূরণ হবে না। ঈশ্বরকে ধন্যবাদ, আমি সেটা চাইছি না। এখন এখান থেকে বের হয়ে যাও। কি বলছেন আপনি? আমি পুরো 1 মাস কাজ করেছি। আমি একদিন কাজে না আসলেই আপনি 25,000 টাকার ক্ষতি করলেন। আমি আমার বেতন না পাওয়া পর্যন্ত এখান থেকে যাব না। ঠিক আছে, দাঁড়াও, আমি এখনই তোমাকে তোমার বেতন দিয়ে দিচ্ছি। বলেই তার বস ডেস্কের উপর রাখা ঘন্টা বাজালো। পরের মুহূর্তেই ঘরের দরজা খুলে গেল এবং 4 জন বাউন্সার ঢুকে পড়ল। বস আদেশ করল, ওকে বাইরে ফেলে দাও। এটা শোনার সাথে সাথে 4 জন মিলে অভিনবের ওপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু তারা আক্রমণ করার আগেই অভিনব সবাইকে মাটিতে ফেলে দিল। অল্প সময় বসের সব লোক শেষ হয়ে গেল। বস হতবাক হয়ে গেল। অভিনব এবার সরাসরি বসের কাছে গিয়ে বলল, শান্ত গলায় বলল, শান্তভাবে আমার বেতন দিয়ে দিন। ভয়ে কাঁপতে কাঁপতে বস ড্রয়ার খুলে একটি চেক বের করল। টাকা লিখে অভিনবের হাতে তুলে দিল। অভিনব চেক দেখে অফিস থেকে বেরিয়ে গেল। অফিসের বাইরে পৌঁছতেই তার কাছে একটি অজানা নম্বর থেকে ফোন এলো। অভিনব ফোনে বলল, হ্যালো হ্যালো টাইগার। হ্যাঁ বলো। টাইগার, আমি তোমাকে কারো সাথে পরিচয় করাতে চাই। উনি আমাদের মাফিয়া বস। দুনিয়ায় তিনি খুব বড় নাম, আর উনি তোমার বাবার এবং আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বলরাজ। আমি চাই বলরাজ জানুক যে টাইগার ফিরে এসেছে। তাই আজ সন্ধ্যায় হোটেল সেফায়ারে ডিনারে চলে এসো। আমি তোমাকে সব বলবো। আমি ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। আকরামের মুখ থেকে বলরাজের নাম শুনে অভিনব অবাক হয়ে গেল। বলরাজের নাম সে আগে শুনেছিল। এই শহরের প্রতিটি মানুষ বলরাজকে চিনত, আর তার নাম শুনলেই কেঁপে উঠত। অভিনব তাকে দেখা নিয়ে চিন্তিত হয়ে পড়ল। যে বলরাজকে সে ভয় পেত, সেই মানুষটাই এবার তার বস হতে চলেছে। তুমি কি সত্যিই মনে করো আমার বলরাজজির সাথে দেখা করা উচিত? এখন অভিনব আকরামকে এটা জিজ্ঞেস করল। সে এখনো বলরাজ নামটা শুনে কাঁপছিল। আকরামও তার ঘাবড়ানি বুঝে গিয়েছিল। তখন সে হেসে বলল, বলরাজজি নয়, শুধু বলরাজ। তুমি টাইগার, আর জঙ্গলের সব জন্তু টাইগারের নামের সাথে জি লাগায়, কিন্তু টাইগার কারোর নামের সাথে জি লাগায় না। চলো, দেখা হবে সন্ধ্যায়। এতটুকু বলে আকরাম ফোনটা রেখে দিল, আর মুহূর্তের মধ্যেই অভিনবকে ঠিকানা পাঠিয়ে দিল। সন্ধ্যায় অভিনব হোটেল স্যাফায়ারে যাওয়ার জন্য তৈরি হতে শুরু করল। সে সাদা রঙের শার্ট আর কালো প্যান্ট পরে নিল। অভিনবের কাছে পড়ার মতো এর থেকে ভালো আর কিছু ছিল না। সে নিজের বাড়ি থেকে একটা ক্যাব নিল আর সোজা হোটেল স্যাফায়ারে পৌঁছে গেল। যখন সে হোটেলটাকে বাইরে থেকে দেখল, তখন সে চেয়ে থাকল। এত বড় হোটেল সে আগে এত কাছে থেকে কখনো দেখেনি। আকরাম তাকে ভেতরে আসতে ইশারা করল। অভিনব আকরামের পেছনে হাঁটছিল। তার মনে হচ্ছিল বলরাজও তার ভারী পায়ের আওয়াজ নিয়ে পেছনে আসছে। কিছুক্ষণ পর তারা হোটেলের এক বিলাসবহুল ঘরের বাইরে এসে দাঁড়ালো। ভেতরে ঢোকার আগে এক চিফ সিকিউরিটি অফিসার তাদের কাছে এলো আর জিজ্ঞেস করল, ওয়েলকাম বস, ক্যান আই গেট ইউ সামথিং? আকরাম উত্তর দিল, হ্যাঁ, আমাদের কাছে কোন কোন লিকান আছে তার একটা লিস্ট পাঠিয়ে দাও। চিফ সিকিউরিটি অফিসার হেসে বলল, স্যার, যদি আপনি না চান তবে আমি সব নামই মুখস্থ বলে দিতে পারি। আমাদের কাছে স্কচ আছে, যেটার দাম 5 লাখ, ভোটকা 8 লাখ, উইস্কি 10 লাখ,
আর জিন 12 লাখ। সব দাম শুনে অভিনব হতবম্ব হয়ে গেল। আকরাম বলে উঠল, আজ আমাদের এখানে খুব বিশেষ অতিথি এসেছেন, তাই সবচেয়ে দামি যেটা আছে সেটাই নিয়ে এসো, আর সঙ্গে বাকি সবও নিয়ে এসো। চিফ সিকিউরিটি অফিসার মাথা নেড়ে বলল, আন্ডারস্টুড স্যার। তারপর সে সেখান থেকে চলে গেল। এদিকে আকরাম বলরাজকে উদ্দেশ্য করে বলল, আমি তোমাকে এখানে একটা খুব জরুরি খবর দেওয়ার জন্য ডেকেছি। আমরা সঞ্জয়ের ছেলে টাইগারকে খুঁজে পেয়েছি, কিন্তু সে এখনও আন্ডার কভার আছে, তাই তোমার সাথে বাইরে মেলাতে পারিনি। আকরাম এতটা বলতেই দুইজন চিফ সিকিউরিটি অফিসার ভেতরে এসে ওয়াইন আর অন্যান্য জিনিস টেবিলে রাখল। চিফ সিকিউরিটি অফিসার জিজ্ঞেস করল, এনিথিং এলস স্যার? আকরাম মাথা নেড়ে বলল, না। তারপর তাদের চলে যেতে ইশারা করল। দুজন অফিসার সেখান থেকে বেরিয়ে গেল। এদিকে বলরাজ বোতলটা তুলে নিজের গ্লাসে ঢালতে শুরু করল। বোতলটা নামিয়ে রেখে একবার অভিনবের দিকে তাকালো আর বলল, তাহলে এটাই আমাদের টাইগার? বলরাজ বলল আর গ্লাস ঠোঁটে লাগালো। গ্লাসের ভেতর থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে অভিনবকে দেখছিল। একরম বলল, হ্যাঁ, এটাই আমাদের টাইগার। আমি চাইছিলাম সে আমাদের টিমের বড় বড় সদস্যদের সাথে দেখা করুক। একবার সবাইকে দেখার পর যেভাবে এগোনো দরকার সেইভাবে আমাদের টিমকে টাইগারই লিড করবে। বলরাজ হেসে বলল, সো একরম, কিন্তু আমার একটু হাসি পাচ্ছে। মাফ করো বন্ধু, তবে সব কথা তুমিই বলছো। আমাদের টাইগার কি গঙ্গা নাকি? একরম তৎক্ষণাৎ বলল, তোমার টাইগারকে নিয়ে এভাবে কথা বলা উচিত নয়। এটা শুনে অভিনব হেসে ফেলল। অভিনব হেসে বলল, আমাকে তোমার কথা বলা ভালো লেগেছে। তুমি বস হতে পারো, কিন্তু ভুলে যেও না তুমি কার সামনে বসে আছো। আমি টাইগার, আর আমি বোবা নই। আমি এসেছি আমার গদি নিতে। শুধু একরমের প্রশংসায় কাজ চলবে না বন্ধু। আমি আশা করিনি তুমি এভাবে বলবে। তুমি বলছো প্রমাণ দিতে হবে। ঠিক আছে, আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি। এটা শুনে একরমের কান খাড়া হয়ে গেল। সে জানতো বলরাজ এবার কি করবে। বলরাজ কঠিন স্বরে বলল, যদি হারো তবে ভুলে যেও তুমি টাইগার। আমাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে গুরগাঁও থেকে যত দূরে সম্ভব গিয়ে সেটেল হয়ে যেও। একরম ঘাবড়ে গিয়ে বলল, না বলরাজ, এটা ঠিক হচ্ছে না। বলরাজ উত্তর পাওয়ার জন্য অভিনবের দিকে তাকালো। একরম অভিনবের দিকে তাকিয়ে মাথা নেড়ে দিল। অভিনব এবার একরমের দিক থেকে চোখ সরিয়ে বলরাজের দিকে তাকালো। নিজের গ্লাস তুলে নিল, এক নিঃশ্বাসে সব মদ গিলে ফেলল আর জোরে টেমলে গ্লাস ছুঁড়ে মারল। অভিনব গর্জে উঠল, কবে হবে লড়াই? এটা শুনে বলরাজের মুখে হাসি ফুটল। একরমে তো তখনই মাথা ঘুরে গেল। না টাইগার, হোল্ড হোল্ড, তোমাকে কিছু প্রমাণ করার দরকার নেই। আকরাম বলল অভিনবকে। সে কোনোভাবেই অভিনবকে সমস্যায় ফেলতে চাইছিল না। আকরাম, আমি যা করছি নিজের ইচ্ছেতে করছি। বলরাজ আজ আমার সামনে যা বলছে, আমি চাই না আগামীতে কোনো যে সে আমার পেছনে বাজে কথা বলুক। শান্ত স্বরে উত্তর দিল অভিনব আর সরাসরি বলরাজের চোখের দিকে তাকালো। যখন আকরাম অভিনবর চোখে সেই দৃঢ় ভঙ্গি দেখল, তখন সে গভীর একটা শ্বাস নিল আর সব ছেড়ে দিল উপরের ভরসায়। প্রায় 1 ঘন্টা পরে বলরাজ অভিনব আর আকরামকে নিয়ে তার প্রাইভেট অ্যারেনায় এলো। এটাই সেই জায়গা যেখানে বলরাজ প্রায়ই লড়াই করত। তো আকরাম মিয়া, কার উপর বাজি ধরবে? চিৎকার করে বলল বলরাজ। এটা কি বোকা ধরনের প্রশ্ন বলরাজ? টাইগার থাকা অবস্থায় অন্য কারো উপর বাজি ধরা যায় নাকি? মুচকি হেসে জবাব দিল আকরাম। বলরাজ দাঁত খিচিয়ে বলল, খুব খারাপভাবে পেটাবো, লুকামোর জায়গা পাবে না। বলে সে রিংয়ে ঢুকে পড়ল। লড়াই শুরু হলো আর বলরাজ গর্জন করতে করতে অভিনবর দিকে ছুটল। প্রথম ঘুষিটা মারতেই অভিনব মুহূর্তের জন্য থমকে গেল। বলরাজ যেন কোনো হাতির মতো লাগছিল। তার ঘুষি অভিনবর নাক ভাঙতে যাচ্ছিল। এর আগেই অভিনব সজাগ হয়ে মাথা নিচু করে নিল। বলরাজের ঘুষি ফাঁকা গেল। সেই ঘুরে অভিনবর দিকে তাকালো। তার মুখে ছিল হাসি। আবার দৌড়ে এলো। এইবার আবার আকাশে ঘুষি তুলল। অভিনব মাথা নিচু করে পাশ ঘুরে বলরাজের পিঠে জোরে একটা লাথি মারল। ধপাহাস করে পড়ে গেল বলরাজ।
অভিনব তখন রিংয়ের অন্য কোণায় দাঁড়িয়ে পড়ল। বলরাজ আবার রেগে গেল, আবার দৌড়িয়ে এলো অভিনবর দিকে। অভিনব নিচু হয়ে তার পায়ে লাথি মারল। বলরাজ এবারও সামলে উঠতে পারল না, ধপাস করে মাটিতে পড়ে গেল। এ দেখে আকরাম হো হো করে হাসল। সারেন্ডার করে দাও বলরাজ, নিজের রেকর্ড নষ্ট করছো কেন? আমি কারোকে বলবো না যে তুমি টাইগারের কাছে হেরেছিলে। রাগে বলরাজ মাটিতে ঘুষি মারল আর ঝটকা দিয়ে উঠে দাঁড়ালো। এরপর সে একের পর এক ঘুষি ছুটতে শুরু করল অভিনবের দিকে। অভিনব নিজেকে বাঁচাতে থাকল। শেষে ঠিক যখন বলরাজের ঘুষি অভিনবের মুখে পড়তে যাচ্ছিল, অভিনব সেটা ধরে ফেলল আর সজোরে বলরাজের পেটে এক ঘুষি বসিয়ে দিল। বলরাজ ব্যথায় কুঁজো হয়ে গেল। এতেই অভিনব পিছন থেকে তার কোমর চেপে ধরল আর তাকে আকাশে তুলে ফেলল। এ দৃশ্য দেখে আকরামের মুখ হাঁ হয়ে গেল। অভিনব এক মুহূর্ত বলরাজকে বাতাসে ধরে রেখে তাকে উল্টে মাটিতে আছাড় মারল। চিৎকার বেরিয়ে এলো বলরাজের মুখ থেকে। আকরাম বিস্ময়ে বলল, এ তুমি কোথা থেকে শিখলে? এটা শেখা নয়, এটা টাইগারের উত্তরাধিকার, অভিনব জবাব দিল। এমন সময় আকরাম দৌড়ে এলো আর অভিনবকে জড়িয়ে ধরল। বলরাজকে খেপাতে খেপাতে চিৎকার করে উঠল, টাইগার টাইগার টাইগার। বলরাজের কোমরে মচকানো লেগেছিল, কিন্তু সে হেসে অভিনবকে বলল, চলো আজকের পার্টি আমার তরফ থেকে, মদ খেতে হবে। আকরাম মজা করে বলল, এভাবে না, বলতে হবে, টাইগার আপনি কি আমার সাথে মদ খেতে পছন্দ করবেন? বলরাজ হেসে অভিনবের সামনে মাথা নত করল। অভিনব হাসতে হাসতে তার কাঁধ ধরে উঠিয়ে দিল আর বলল, কেন নয়? ঠিক তখনই অভিনবের ফোন বেজে উঠল। সে দেখল অনন্যার ফোন। হ্যাঁ অনন্যা, অভিনব বলল। অনন্যা ফোনে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমার মা বাবা ফিরে এসেছে, যা কিছু ঘটেছে সব জেনে গেছে, তারা তোমার সাথে দেখা করতে চায়, তুমি এখনই দাদার বাড়িতে চলে আসো। ফোনটা পকেটে রাখল এনাব। আকরাম তার কাছে এসে জিজ্ঞেস করল, কি হলো, সব ঠিক আছে তো? হ্যাঁ আকরাম, দুঃখিত বলরাজ, আমি তোমাদের সাথে যেতে পারবো না, আমাকে এখন শ্বশুর বাড়ি যেতে হবে, শ্বশুর এসেছে। শ্বশুর বাড়ি? তুমি কবে বিয়ে করলে? অভিনব শান্তভাবে উত্তর দিল, লম্বা গল্প, পরে বলবো। বলরাজ আবার বলল, তাহলে আকরাম আমাদের মনটিকে খবর দেওয়া উচিত নয়? না, এখনই না। যতদিন না ব্যাপারগুলো পরিষ্কার হচ্ছে, কারুর কিছু জানা উচিত নয় যে টাইগার ফিরে এসেছে। মনটি যা করছে করতে দাও। অভিনব হাত নাড়িয়ে বলল, চলো আমি চলি। আকরাম, মনে আছে তো কাল থেকে আমার নতুন চাকরি শুরু? আকরাম হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, কাল তুমি অফিসে চলে এসো, আমি আমার সেক্রেটারিকে বলে দেব, তোমার কাজ হয়ে যাবে। এই কথা শুনে অভিনব আকরাম আর বলরাজের সাথে হাত মেলালো আর বাইরে বেরিয়ে গেল। সে নিজের যাওয়ার জন্য একটা ক্যাব বুক করে রেখেছিল। যেইমাত্র সে ক্যাবে বসতে যাচ্ছিল, ঠিক তখনই আকরাম দৌড়ে তার দিকে আসতে লাগলো। অভিনব দেখল তার হাতে কিছু একটা আছে। কিছুক্ষণের মধ্যে আকরাম কাছে এসে একটা ছোট ব্যাগ অভিনবর হাতে দিয়ে দিল। এতে কি আছে? অভিনব জিজ্ঞেস করলো। আকরাম বলল, ওই মদ যা আমরা হোটেলে খেয়েছিলাম, এটা তোমার শ্বশুর শাশুড়িকে খাওয়াবে। ওদের পূর্বপুরুষেরাও এত দামি মদ কোনোদিন খায়নি। আকরাম বলল। আর এই কথায় দুজনেই হেসে ফেলল। শেষে অভিনব বলল, সবকিছুর জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আকরামও বলল, তোমাকেও ধন্যবাদ, ফিরে এসে আমাদের আশা আবার জাগানোর জন্য। অভিনব মুচকি হাসল এবং সেখান থেকে বেরিয়ে গেল। গাড়ি গিয়ে থামল অনন্যার বাড়ির সামনে। অভিনব নেমে এলো, গভীর শ্বাস নিল এবং ভিতরে ঢুকে গেল। সে দেখল অনন্যার মা বাবা অর্থাৎ শর্মিলা আর রাজীব সোফায় বসে আছেন। অভিনব তাদের দেখেই চিনে নিল। ওরাও অভিনবকে ভেতরে আসতে দেখে তাকিয়েছিলেন। অভিনব যতটা সুন্দর করে হাসতে পারত ততটাই করে হাসছিল। সে বলল, নমস্কার মা। নমস্কার বাবা। এটা আমি আপনাদের জন্য এনেছি। অভিনব একটু দ্বিধা নিয়ে বলল এবং বোতলটা তানের দিকে বাড়িয়ে দিল। শর্মিলা অভিনবকে দেখেই মুখ ফিরিয়ে নিলেন, কিন্তু রাজীবের চোখ বোতলের ওপর পড়তেই সে সঙ্গে সঙ্গে অভিনবর হাত থেকে সেটা নিয়ে নিল। ওহ, বেশ দামি মনে হচ্ছে। মাই গড, কি দারুণ গন্ধ, রাজীব বলল এবং বোতলটা শর্মিলার দিকে বাড়িয়ে দিল। শর্মিলা সেটা ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে বলল, তুমিও নাকি? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে এটা কোথাও থেকে চুরি করে এনেছে।
তুমি কি মনে করো এরকম একটা লোক এত দামি মদ কিনতে পারবে? যা কিছু হয়েছে সবই আমরা জানি, অনন্যাও জানে না কিভাবে সব হলো। আমারও মনে হয় এর মধ্যে নিশ্চয়ই কোনো বড় গণ্ডগোল আছে। কিন্তু যাই হোক, এখন তোমার আর অনন্যার যে সম্পর্ক হয়েছে তা বদলানো যাবে না। অভিনব মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আসলে যা কিছু হয়েছে তার কোনো আফসোস তার ছিল না, কারণ যদি সে অনন্যার সঙ্গে দেখা না করত তাহলে আকরামের সঙ্গেও কখনো দেখা হতো না। একই সঙ্গে সে চাইতো না বাইরের দুনিয়ায় অনন্যার নাম খারাপ হোক, তাই সেও চাইতো না এই বিয়ে ভেঙে যাক। রাজীবের পর জিজ্ঞেস করল, তাহলে তুমি কি কাজ করো? অভিনব একটু থেমে বলল, আমি ডেলিভারি বয়ের কাজ করতাম, কিন্তু আজ আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। এই কথাগুলো যেন বোমার মতো রাজীব আর শর্মিলার উপর আছড়ে পড়ল। শর্মিলা কিছু বলার আগেই রাজীব বলল, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে যত দ্রুত সম্ভব একটা নতুন চাকরি খুঁজে নিতে হবে। এখন তুমি যেতে পারো। রাজীব শান্তভাবে বলল। অভিনব উঠে দাঁড়িয়ে বেরোতে লাগল। ঠিক তখনই শর্মিলার রাগ চরমে পৌঁছল। সে অভিনবর পেছনে বলে উঠল, দেখো কি বেহায়া, ওর ওভার কনফিডেন্সটা দেখো। পকেটে 10 টাকা নেই, কিন্তু হাঁটছে এমন ভঙ্গিতে যেন জঙ্গলের বাঘ। যাগ্গে, এমন কনফিডেন্সের কোনো দাম নেই। আর চাকরি মানে এই নয় যে কাল গিয়ে পার্কিং লটে বসে গাড়ির রসিদ কেটে দেবে। আমার মানে হচ্ছে একটা আসল চাকরি। যদি কালকের মধ্যে তুমি সেই চাকরিটা পেয়ে যাও, তাহলে তুমি যা বলেছ সেটা নিয়ে আমি ভেবে দেখতে পারবো। শর্মিলার মুখে এসব কথা শুনে অভিনবর মুখে এক বড় হাসি ফুটে উঠল। শর্মিলা জানতো না অভিনব আসলে কে এবং তার পেছনে কার হাত আছে। অভিনব মুচকে হেসে মাথা নাড়ল এবং ভিতরে ঢুকে গেল। রাত তখন অনেক হয়েছে। সে জানত এ সময় নিজের বাড়ি যাওয়া সম্ভব নয়। সে ভাবল অনন্যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বে। কি আছে, রাত হয়ে গেছে, আমি তো নিজের বাড়ি যেতে পারবো না, আমাকে ঘুমানোর জায়গা দরকার। তুমি তো আমাকে এখানে তোমার মা বাবার সঙ্গে দেখা করাতে ডেকেছিলে, তাহলে এখন আমায় জায়গা দাও। অনন্যা বলল, তুমি কি মনে করো আমি আবার তোমাকে আমার ঘরে ঢুকতে দেব? তাহলে আমি কোথায় যাব? আমার কিছু যায় আসে না, বলে অনন্যা দরজা বন্ধ করে দিল। দরজার অন্য পাশ থেকে চেঁচিয়ে বলল, নকরদের জায়গা মালিকদের ঘরে নয়, বাড়ির স্টোর রুমেই হয়। এটা শুনে অভিনব খুব কষ্ট পেল, কিন্তু সেই বা কি করতে পারে। সে শুধু বন্ধ দরজাটার দিকে তাকালো এবং হতাশ হয়ে মাথা নাড়ল। ওর জানা ছিল যে বাকি ঘরগুলোতেও ওর জন্য আর কোনো জায়গা পাওয়া যাবে না, তাই যেখানে বাড়ির চাকররা ঘুমাতো অভিনব সেখানে চলে গেল। সেখানে কপাল ভালো থাকায় ও একটা খালি খাট পেল এবং গিয়ে শুয়ে পড়ল। অভিনব বুঝতেই পারল না কখন ঘুমিয়ে পড়ল আর কখন সকাল হয়ে গেল। সে তাড়াতাড়ি তৈরি হয়ে একে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পৌঁছে গেল। যেইমাত্র সে ক্যাব থেকে নামল, সবার আগে তার চোখ পড়ল সানির ওপর। সানিও ওকে দেখল এবং ধূর্ত হাসি দিয়ে বলল, আরে দেখো তো কে এসেছে। সিকিউরিটি। সে চাইছিল না যে অভিনব ভেতরে ঢুকুক। সানির এক ডাকেই নিরাপত্তা রক্ষীরা এসে দাঁড়ালো। সে আকরামকে ফোন করতে যাচ্ছিল, কিন্তু তার আগে এক সুন্দরী মেয়ে কালো স্কার্ট আর সাদা শার্ট পরে তার দিকে আসতে লাগল। এসে মেয়েটি সিকিউরিটি গার্ডদের বলল, তোমরা যেতে পারো, সে আমার সঙ্গে এসেছে। এ কথা বলে সে অভিনবের দিকে তাকালো। এটা দেখে সানির তো মাথাই ঘুরে গেল। ওই দিন পার্টিতে যেমন হয়েছিল তেমনি এখানেও অভিনব সানিকে ভুল প্রমাণ করল। এর আগেই যে সানি কিছু বলতো, আকরামের সেক্রেটারি জেনি তাকে চুপ থাকতে ইশারা করে দিল। অভিনব সানির মুখে হতাশার ছায়া দেখে বেশ আনন্দ পাচ্ছিল। সে হাসল এবং জেনির সঙ্গে ভেতরে ঢুকে গেল। আকরাম কি তোমাকে বলেছে কেন আমি এসেছি? এটা শুনেই জেনির কান খাড়া হয়ে গেল। একজন যে এখানে চাকরির জন্য এসেছে, সে আবার আকরামকে নাম ধরে ডাকছে। এটা অদ্ভুত লাগলো জেনির কাছে। সে কোনো উত্তর দিল না। নিজের অফিসের দরজা খুলে ভেতরে ঢুকল। অভিনব তার পেছন পেছন গিয়ে বলল, তুমি আমার প্রশ্নের উত্তর দাওনি। সরি, জেনি বলল। যেভাবে সে সরি বলল, অভিনব বুঝে গেল যে মেয়েটি তাকে পছন্দ করে না। এমন সময় জেনি টেবিলে রাখা একটা কাগজ তুলে অভিনবর হাতে দিল। অভিনব কাগজটা নিয়ে পড়তে শুরু করল। ওই কাগজে অভিনব কোন কোন চাকরি করতে পারে সেগুলোর নাম লেখা ছিল। তালিকায় কিছু চাকরির পাশে তারা চিহ্ন দেওয়া ছিল। সে জেনির দিকে তাকিয়ে বলল, এখানে তারা চিহ্ন কেন আছে? তারা দেওয়া মানে হচ্ছে ওই পদগুলোতে ইতিমধ্যেই কেউ কাজ করছে, তাই নতুন করে লোক নেওয়া হচ্ছে না। তুমি চা নেবে নাকি
কফি? অভিনব উত্তর না দিয়ে বলল, আমি ম্যানেজার হতে চাই। জেনি অবাক হয়ে বলল, কিন্তু ম্যানেজারের পোস্টেও তো তারা দেওয়া আছে। যেখানে আগে থেকেই কেউ বসে আছে সেখানে তুমি কিভাবে বসবে? তুমি কি বলতে চাইছো ওই কর্মীকে বরখাস্ত করতে? অভিনব বলল, আমি তো তা বলিনি। আমি শুধু জানি তুমি আমাকে লিস্ট দিয়েছিলে। আমি সেখান থেকে নিজের পছন্দের পদ বেছে নিয়েছি। এবার সামনে কি করতে হবে সেটা তুমি দেখো। জেনি বলল, ঠিক আছে মিস্টার অভিনব, তাহলে এখন তোমার সম্পর্কে কিছু তথ্য আমার দরকার হবে, আর তোমার অফিস কাল থেকে শুরু হয়ে যাবে। অভিনব মাথা নাড়ল এবং সেখান থেকে বেরিয়ে গেল। সানি এখনও বুঝতে পারছিল না যে আসলে অভিনব ওখানে কি কাজ করতে এসেছিল। এদিকে অভিনব ভাবল, কাল থেকে চাকরিতে যেতে হলে তার নতুন কাপড়ের দরকার হবে। কাপড়ের সঙ্গে সঙ্গে ফোনটাও বদলাতে হবে। আকরাম দেওয়া চেকটা তার পকেটেই ছিল। অভিনব সেটি দিয়ে টাকা তুলতে ব্যাংকে গেল। সেখানে তার দেখা হয়ে গেল প্রণবের সঙ্গে। প্রণব তাদের মধ্যে একজন ছিল যে অভিনবের দারিদ্র্য নিয়ে ঠাট্টা করত। অভিনবকে ব্যাংকে ঢুকতে দেখে সে বলল, আরে বাহ, দেখো তো কে এসছে। প্রণব নিজে একজন ব্যাংকার ছিল। সে যদিও কোটিপতি ছিল না, তবে ভালোই টাকা পয়সা ছিল তার কাছে। দেখতেও সে যথেষ্ট স্মার্ট ছিল। সে অভিনবকে চিনত, কারণ অভিনব প্রায়ই ডেলিভারির কাজে এই ব্যাংকে আসত। যদিও চেহারায় অভিনবের কাছে সে কিছুই না, তবুও দুজনের মধ্যে একটাই পার্থক্য ছিল, টাকার। অভিনব বলল, আমাকে কিছু টাকা তুলতে হবে। সে চেকটা প্রণবকে দেখাতে লাগল। প্রণব না দেখেই বলল, তুমি জানো তো চেক দিয়ে শুধু বড় অঙ্কের টাকা তোলা যায়। এটা এত বড় অঙ্ক যে কাউন্টার থেকে তোলা সম্ভব নয়, তাই আমি ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই। এটা শুনে প্রণব জোরে জোরে হেসে উঠল আর বলল, এর দরকার নেই, তুমি তোমার চেকটা দেখাও। অভিনব রেগে গিয়ে চেকটা প্রণবকে দেখালো। প্রণব না দেখেই সবার সামনে সেই চেক ছিঁড়ে ফেলল। অভিনব চিৎকার করে উঠল, তোমার মাথা খারাপ নাকি? সিকিউরিটি এসে ওকে টেনে বাইরে বের করে দিল। প্রণব বলল, এ লোক ভুয়া চেক নিয়ে এসে ব্যাংক কর্মীদের বোকা বানায়। এখন পুলিশ ডেকে তোমাকে ভেতরে ঢুকিয়ে দেব। এখন অভিনব তার ছেঁড়া চেকের টুকরোগুলো মুঠোয় ভরে রাগে মুঠো শক্ত করে ফেলল। এতেই সিকিউরিটি গার্ডরা এসে তাকে চারদিক থেকে ঘিরে ফেলল। ছাড়ো আমাকে, ছেড়ে দাও। অভিনব গার্ডদের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু তারা কিছুতেই তাকে ছাড়ছিল না। এখানে কি হচ্ছে? এই আওয়াজ আর কারো নয়, বরং বলরাজের ছিল। সে দূর থেকেই অভিনবকে চিনে ফেলেছিল। বলরাজকে দেখেই অভিনবর বুকির ভেতর স্বস্তি ফিরে এলো। এখন আর কেউ তার কিছুই করতে পারবে না। প্রণব বলরাজের দিকে তাকিয়ে বলল, সরি স্যার, আমি জানতাম না আপনি হঠাৎ এখানে চলে আসবেন। আমি তো শুধু এই লোকটাকে জালিয়াতি করতে বাধা দিচ্ছিলাম। বলরাজ অভিনবকে ওপর থেকে নিচে পর্যন্ত একবার ভালো করে দেখে গার্ডদের দিকে তাকিয়ে বলল, ছেড়ে দাও তাকে। এ কথা বলে সে ম্যানেজারের কেবিনের দিকে এগোলো এবং অভিনবকেও সঙ্গে আসার ইশারা করল। সে বলল, যদি এর কোনো দোষ থাকে তবে ম্যানেজারের জানা উচিত। তুমি যদি নিজের লেভেলে ব্যবস্থা নাও তাহলে ম্যানেজার হয়তো খারাপ মনে করবে। প্রণব মাথা নেড়ে সম্মতি জানালো। বলরাজ অভিনবকে কড়া চোখে দেখে আবার ইশারা করল ভেতরে আসতে। দুজন একসঙ্গে ম্যানেজারের বড় কেবিনে ঢুকল। ম্যানেজার তখন চেয়ারে বসে কম্পিউটারে কাজ করছিল। বলরাজ আর দৃষ্টি আকর্ষণ করার জন্য জোরে দরজা বন্ধ করল। হঠাৎ ম্যানেজারের চোখ দরজার দিকে গেল। সামনে বলরাজকে দেখে সে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালো। বলরাজ স্যার, আপনি এখানে? আমায় ডাক দিলেই তো আমি চলে আসতাম। বলরাজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আসলে আমি অন্য কাজে এসেছিলাম, কিন্তু বাইরে যে কাণ্ড দেখলাম, আগে সেটা নিয়েই তোমার সঙ্গে কথা বলা দরকার মনে হলো। তুমি জানো, এ সাহেবকে? ম্যানেজার অভিনবের দিকে তাকালো। তার চোখ অভিনবের হাত হয়ে আঙুলের আংটিতে থেমে গেল। আংটির ওপর খোদাই করা সেই চিহ্ন দেখে তার মুখ হাঁ হয়ে গেল। বাবা, বাপ রে বাপ, এ তো টাইগার। এ আবার কে? অবাক হয়ে অভিনব বলল, এ ওই দলের অংশ, আর তুমি সেই দলের ক্যাপ্টেন টাইগার।
এর আগে যে অভিনব কিছু বলতে পারে? ম্যানেজার তার পায়ে লুটিয়ে পড়ে বলল, টাইগার, আপনি এখানে কবে থেকে আছেন? আমি আপনার জন্য কি করতে পারি? এই মুহূর্তে আপনি শুধু আমার পা থেকে উঠে দাঁড়ান, আর হ্যাঁ, এছাড়া আর কেউ জানে না যে আমি টাইগার। এ কথা শুনেই ম্যানেজার তড়িঘড়ি উঠে দাঁড়ালো এবং বলল, আপনাকে দেখে খুব ভালো লাগলো। এখন যেহেতু আপনি ফিরে এসেছেন, নিশ্চয়ই আমাদের এই বিপদ থেকে বাঁচাবেন। বলরাজ কঠিন কণ্ঠে বলল, ওসব তো হয়ে যাবে, কিন্তু আগে আপনাকে আপনার চাকরদের শিক্ষা দিতে হবে, নইলে যদি আমি শিক্ষা দিতে নামি তবে কি হবে আপনি জানেন। এরপর সে ম্যানেজারকে অভিনবের সঙ্গে যা ঘটেছে সব খুলে বলল। শুনে ম্যানেজারের রক্ত গরম হয়ে উঠল। ওদিকে যখন অভিনব আর বলরাজ ম্যানেজারের কেবিনে দাঁড়িয়েছিল, ঠিক তখনই অন্যদিকে সুইমিং পুলের ধারে এক বলিষ্ঠ লোক কালো চশমা পরে দাঁড়িয়েছিল। তার গলায় মোটা সোনার চেন, হাতে হুইস্কির গ্লাস, আর সে এক মেয়ের গাল সুহাগ করে স্পর্শ করছিল। হঠাৎ তার কানে পায়ের শব্দ এলো। দেখা গেল তার সেক্রেটারি দৌড়ে আসছে। সেক্রেটারি কাছে এসে বলল, স্যার, খবর এসেছে, টাইগার ফিরে এসেছে। এ কথা শুনেই লোকটা মেয়ের গাল থেকে হাত সরিয়ে নিল, মাথা হালকা ঝাঁকিয়ে সিগার ধরালো। সেক্রেটারি আরও কিছু বলার আগেই সে বলল, এখন নয়, সে তো সবে এসেছে, একটু লাফালাফি করতে দাও, কিন্তু এবার খাঁচায় ভরার ভুল করা যাবে না। সেক্রেটারি মাথা নেড়ে সম্মতি জানিয়ে সেখান থেকে চলে গেল। তখন পাশে দাঁড়ানো মেয়েটি জিজ্ঞেস করল, টাইগারকে? তুমি এই সাহেবের চেক কাকে জিজ্ঞেস করে ছিঁড়েছ? অভিনবের জন্য সাহেব শব্দ প্রণবের শুনতে ভালো লাগলো না। সে বলল, স্যার, এই ডেলিভারি বয় জাল চেক নিয়ে বাঙ্কে এসেছিল। ও কি ভেবেছে আমরা এখানে লটারি খুলে বসেছি? আমি ওর চেকের ইনফরমেশন কম্পিউটারে চেক করেছিলাম, কোনো প্রাসঙ্গিক ডেটাই ছিল না। সত্যি বলছে? ম্যানেজার জিজ্ঞেস করলেন। এটা শুনে প্রণব হতবাক হয়ে গেল, আর অভিনব মনে মনে হাসল। প্রণব হচ্চকিয়ে বলল, আমি আজ থেকে আপনাকে মিথ্যে বলা শুরু করলাম কেন? তুই জানিস এই ডেলিভারি বয় কার চেক নিয়ে এসেছে? আকরম স্যারের। কি? হ্যাঁ, তুই যা করেছিস তা ঠিক ছিল, কিন্তু যদি আকরম স্যার জেনে যায় যে তুই ওনার চেকের এই দশা করেছিস, তাহলে ও তোর সঙ্গে কি করবে জানিস তো? ম্যানেজার বললেন। আকরমের নাম শুনেই প্রণবের অবস্থা খারাপ হয়ে গেল। তখন ম্যানেজার বললেন, একটা কাজ কর, টেপ আর এই ফাঁটা চেকটা নিয়ে প্রতিটা টুকরো জুড়ে দে। কি স্যার, আমি তোকে চাকরি থেকে বের করে দিচ্ছি। না স্যার, আমি কি করলাম? সাব্বাস, এটা তুই শুনতে পেয়ে গেলি, কিন্তু আগের কথাটা শুনতে পেলি না। শেষে প্রণব মনোযোগ দিয়ে চেকটা জোড়া লাগিয়ে ম্যানেজারের হাতে দিল। ম্যানেজার সেটি দেখে প্রণবকে বাইরে যাওয়ার ইঙ্গিত করলেন। প্রণব বেরিয়ে যেতেই ম্যানেজার ভেতর থেকে দরজা বন্ধ করে অভিনবের দিকে এগিয়ে এলেন। টাইগার, এত বছর ধরে তুমি কোথায় ছিলে? আগে এটা বলুন, আপনি আমার বাবার সঙ্গে কিভাবে যুক্ত? আমি ওনার টিমের একজন সদস্য, ম্যানেজার বললেন। তখন বলরাজ বলল, টাইগার ফিরে এসেছে, কিন্তু মন্টি ফিরে আসা পর্যন্ত কেউ কিছু জানতে পারবে না, নইলে খেলা শেষ হয়ে যাবে। হ্যাঁ, বলরাজ ঠিক বলছে টাইগার। আমাদের সিংহের দলে এক নেকড়ে ঢুকে পড়েছে, যে আমাদের খবর শত্রুদের দিচ্ছে। সাবধানে থাকতে হবে। নেকড়ে মানে গুপ্তচর? অভিনব জিজ্ঞেস করল। বলরাজ উত্তর দিল, হ্যাঁ, এ নিয়ে মন্টি তোমাকে বিস্তারিত বলবে। ততদিন গুহা থেকে বেরোনো যাবে না, এই অন্ধকারে থাকতে হবে। এদিকে আমাদের তোমার বাবা মানে আমাদের সঞ্জয়ের খুনিকেও খুঁজে বের করতে হবে, আর এই নেকড়ে কারা তাও জানতে হবে। এই দলে আর কার কার সঙ্গে দেখা করা বাকি আছে? এই গ্রুপে আছেন মন্টি, আকরম, বলরাজ, আমি মানে ডিকে, ইক্কা, পার্কার আর আলানা। আলানা মানে আমাদের দলে একজন মেয়ে আছে? হ্যাঁ, এর আগে ওর মা এই পদে ছিলেন, 1 বছর আগে মারা যান। তারপর আলানা এসেছে। টাইগার, সে মেয়ে নয়, আগুন, ঝড়, জলা অঙ্গারার মতো। আমি জীবনে আলানার মতো কাউকে দেখিনি। বুদ্ধি, সাহস আর তেজ তিনটেই ওর আছে। আমি বুঝতে পাচ্ছি না, অভিনব বলল।
বলরাজ কাছে এসে বলল, জেদি, ওর সামনে আমার জেদ কিছুই না। গ্রুপে একটিমাত্র মেয়ে হলেও ওর সঙ্গে পেরে ওঠা আমাদের কারোর পক্ষে সম্ভব নয়। এ কথা শুনেই অভিনব বুঝে গেল বলরাজ কাকে ইঙ্গিত করছে। আলামাকে বোঝানো যে সে টাইগার, এটা অভিনবের জন্য কঠিন কাজ হতে চলেছে। তুমি ওর সঙ্গে শিগগিরই দেখা করবে, কিন্তু সে তোমার সঙ্গে দেখা করবে কিনা জানা নেই। হা 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 হা। তবু আমার মনে হয় টাইগারের জন্যে ওকে রাজি করানো কঠিন হবে না। বলরাজ বলল, যেমন ভেবেছিলাম এই লোক তেমন নয়। বলরাজের কথা শুনে ডিকের কান খাড়া হয়ে গেল। সে বলরাজের দিকে তাকিয়ে বলল, টাইগার কি তোমাকে রিঙে ফেলে দিয়েছিল? এইটা শুনে বলরাজ হেসে উঠল আর মাথা নেড়ে হ্যাঁ বলল। ডিকেও হেসে উঠল। শেষে ডিকে বলল, তোমার কত টাকার দরকার? আমি চেক লিখে দিচ্ছি, আক্রমের অফিস থেকে ইস্যু করিয়ে নেব। আমার এখন 1 কোটি টাকা দরকার, বাকি 49 কোটি আমার নতুন অ্যাকাউন্টে জমা দিও। এটা শুনে ডিকের টাকা আনতে বেরিয়ে গেল। ডিকে যেতেই অভিনব বলরাজের কাছে এসে বলল, একটা কথা বলবো? তুমি আলানার বিষয়ে কিছু জানো? বালরাজ তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং বলল, বেশ তো, সব কিছু জানি, আবার কিছুই জানি না। মানে তুমি তো বুঝছোই আমি কি বলতে চাই। শুধু ওকে তোমার থেকে রাগ বা বিরক্ত হওয়ার সুযোগ দিও না। যাই হোক, এখন তোমার গাড়ির দরকার আছে। আমি আমার ম্যানেজারকে বলছি, এখান থেকে সোজা গ্লোব হোটেলে চলে যাও। সেখানে তোমার গাড়ি তোমার জন্য অপেক্ষা করছে। এখন টাকাটা আমি দিচ্ছি, পরে যখন তুমি গদিটা সামলাবে তখন আমাকে দ্বিগুণ ফেরত দেবে। এটা শুনে অভিনব জোরে হেসে উঠল। সে ব্যাংক থেকে টাকা নিয়ে বাইরে এলো, এক ট্যাক্সি নিয়ে সোজা গ্লোব মোটরসের দিকে রওনা দিল। তাড়াহুড়ো এসে বালরাজকে জিজ্ঞেস করতেও ভুলে গেল যে বালরাজ তার জন্য কোন গাড়িটা বুক করেছে। যখন সে ভেতরে ঢুকল, দেখল শোরুমের ম্যানেজার দরজার সামনে দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছে। অভিনবকে দেখে সে জিজ্ঞেস করল, অভিনব অগ্রওয়াল? অভিনব বলল, হ্যাঁ, আমি অভিনব অগ্রওয়াল। এটা শুনে রিসেপশনের দুজন মেয়েই চমকে উঠল, কিন্তু ম্যানেজার একদম শান্ত ছিল। বালরাজ আগেই তাকে বলে দিয়েছিল অভিনব দেখতে কেমন। চলুন আমার সঙ্গে, ম্যানেজার বলল, এবং সে এগিয়ে চলল। কিছুক্ষণ পরে অভিনব এক গ্যারেজে পৌঁছাল। বাইরে অনেকগুলো গাড়ি দাঁড়ানো ছিল। ম্যানেজার তাকে তার গাড়ির কাছে নিয়ে গেল। ওটা খুব দামি একটা গাড়ি ছিল, কিন্তু বাইরে থেকে দেখলে মনে হচ্ছিল যেন পুরনো, জীর্ণ। বালরাজ ইচ্ছে করেই সেটাকে পুরনো দেখিয়েছিল, যাতে কেউ অভিনবকে গাড়ি দেখে সন্দেহ না করে। কিন্তু যখন অভিনব গাড়ির ভেতর দেখল, তার খুব ভালো লাগলো। ম্যানেজার বলল, আমি গাড়ির কাগজগুলো তৈরি করাচ্ছি, ততক্ষণে আপনি গাড়িটা দেখে নিন। ম্যানেজার চলে গেল। অভিনব ড্রাইভারের সিটে বসতে যাচ্ছিল, কিন্তু বসার আগেই সে পেছন থেকে একটা আওয়াজ শুনল। হ্যালো। ওটা এক মেয়ের কণ্ঠ ছিল। অভিনব ভাবল নিশ্চয়ই রিসেপশনের কোনো মেয়ে, কিন্তু যখন সে ঘুরে তাকালো, দেখে অবাক হয়ে গেল। সে আর কেউ নয়, চাহাত। চাহাতকে আগে অক্রমের পার্টিতে তার স্ত্রী অনন্যার সঙ্গে দেখেছিল। চাহাত ও অনন্যা বন্ধু ছিল। চাহাত বলল, তুমি এখানে গাড়ি কিনতে এসেছ? এখানে কি করতে এসেছ? অভিনব একটু তীক্ষ্ণ স্বরে জবাব দিল, তুমি তুমি কে, আর কি চাও? সে এখন খুব সতর্ক ছিল। চাহাত মিষ্টি হেসে বলল, আমি চাহাত, তোমার স্ত্রীর বন্ধু। আর এই প্রশ্ন তো আমার তোমাকে করা উচিত। তুমি গাড়ি কিনতে এসেছো কেমন করে? অনন্যা তো বলেছিল তুমি গরিব। অভিনব বলল, হ্যাঁ, আমি গরিবই। এই গাড়িটা আমি আমার বসের জন্য নিতে এসেছি। চাহাত কিছুক্ষণ তার দিকে তাকিয়ে বলল, সত্যি? তুমি তো বেশ গল্প বলছো। অভিনব বলল, আমি তোমাকে মিথ্যে বলবো? জানি না, একটা কাজ করছি, অনন্যাকে এখানে ডেকে নিচ্ছি। অন্যের গাড়ি হলেও, কিন্তু যখন ও তোমাকে গাড়িতে দেখবে খুশি হয়ে যাবে। না না, ওকে ডাকার কি দরকার? কেন ওকে বেকার বিরক্ত করছো? ঠিক আছে, তুমি চাও আমি কি করি তোমার জন্য? চাহাত হেসে বলল, আমাকে একটা ট্রিট দাও না। তুমি তোমার স্ত্রীর বন্ধু হিসাবে আমাকে ট্রিটে নিয়ে যেতে পারো না?
অভিনব কিছু বলার আগেই চাহাত গাড়ির দরজা খুলে প্যাসেঞ্জার সিটে বসে পড়ল। ঠিক তখনই ম্যানেজার ফিরে এলো এবং অভিনবকে কাগজপত্র দিল। অভিনব ড্রাইভারের সিটে বসল। সে জানত চাহাত ধনী পরিবারের মেয়ে, তাই সে ঠিক করল তাকে অক্রমের হোটেলে নিয়ে যাবে। পুরো রাস্তা জুড়ে চাহাত মাঝে মাঝে অভিনবর দিকে তাকাচ্ছিল, আর অভিনব ভাবছিল এই মেয়েটা আসলে চায় কি। হোটেলের নিচে গাড়ি থামতেই অভিনবর ফোন বেজে উঠল। অক্রম ফোন করেছিল। হ্যালো টাইগার, সব ঠিক আছে তো? তোমার গাড়ি আমার অফিসের নিচে দেখলাম, ওপরে চলে আসো, আমি তোমাকে একটা ভিআইপি কার্ড দিচ্ছি। অভিনব ফোন রেখে ঘুরে দেখল চাহাত তার পিছনেই দাঁড়িয়ে আছে। সে বলল, তুমি একটু এখানেই থাকো, আমি একটু কাজ ছেড়ে আসছি। চাহাত কিছু বলার আগেই অভিনব চলে গেল। চাহাত তাকিয়ে রইল তার দিকে। সে জানত এটা অক্রমের অফিস, কিন্তু অভিনব সেখানে কি করতে গেল আর কে তাকে ফোন করে ডেকেছিল সেটা তার মনে সন্দেহ জাগাল। এখন প্রশ্ন হল, এরপর কি ঘটতে চলেছে? ওদিকে যখন চাহত অভিনবের উপর সন্দেহ করছিল, এদিকে অভিনব আক্রমের কেবিনে পৌঁছে গিয়েছিল। যেই মাত্র অভিনব ভিতরে ঢুকল, আক্রম তার দিকে নিজের কার্ড মারিয়ে দিয়ে বলল, এই নাও, আরাম করে লাঞ্চ করো। থ্যাংক ইউ। অভিনব হাসি মুখে বলল এবং আক্রমের কেবিন থেকে বেরিয়ে গেল। সে নিচে নেমে এলো এবং চাহতকে খুঁজতে লাগল। সে দেখল চাহত হোটেলের বাইরে ছাউনির নিচে দাঁড়িয়ে আছে। অভিনব তার কাছে পৌঁছল। চাহত তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখতে লাগল। অভিনব বলল, চলুন। দুজনে হোটেলের ভিতরে ঢুকল এবং একটি টেবিলে গিয়ে বসল। অভিনব ইচ্ছে করেই চাহতের চোখের দিকে তাকাচ্ছিল না, আর চাহত তাকে নিরবিচ্ছিন্নভাবে দেখছিল। কি হলো, সব ঠিক আছে? হ্যাঁ, ভালোই তো। আচ্ছা, তুমি কি এই অফিসেই কাজ করো? অভিনব চাহতের প্রশ্ন এড়িয়ে বলল, আমাদের কিছু অর্ডার দিয়ে ফেলা উচিত, আমার তো খুব খিদে পেয়েছে। চাহত তাকে একবার দেখল এবং একটু থেমে বলল, তুমি কি কিছু লুকোতে চাইছো আমার কাছ থেকে? আমি তোমার কাছ থেকে কিছু লুকাবো? চাহত এই কথার উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু তখনই ওয়েটার এসে তাদের কথার মাঝে বাঁধা দিল। অভিনব ও চাহাত ওয়েটারকে অর্ডার দিল। ওয়েটার চলে গেল, কিন্তু চাহাত তার প্রশ্ন ভুলে যায়নি। সে কথা ঘুরিয়ে আবার জিজ্ঞাসা করল, তাহলে তুমি কি করো? আমি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ছোট চাকরি করি। ও, এটা তো আকরামের কোম্পানি, তাই না? অভিনব মাথা নেড়ে হ্যাঁ বলল। চাহাত আর কিছু জিজ্ঞাসা করার আগেই একজন ছেলে এসে চাহাতের পাশে দাঁড়ালো এবং বলল, হ্যালো গর্জিয়াস। চাহাত ঘুরে তাকালো, দেখল এক সুন্দর ছেলে ফর্মাল পোশাক পরে তার পাশে দাঁড়িয়ে আছে। ছেলেটি বলল, ইউ আর সো বিউটিফুল। আমি আসতে চাইনি, কিন্তু নিজেকে আটকাতে পারিনি। আমি কি তোমাকে একটা সুন্দর ট্রিট দিতে পারি? তার চোখে দুষ্টুমি মিশ্রিত হাসি ফুটেছিল। চাহাত বুঝে গিয়েছিল তার উদ্দেশ্য, এবং অভিনবও তা টের পেয়েছিল। অভিনব গম্ভীরভাবে বলল, দেখতে পাচ্ছ না, ও আমার সঙ্গে ডেটে এসেছে। ছেলেটি অভিনবর দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমি ভেবেছিলাম তুমি ওর ছোট ভাই। তবে যেহেতু বলেছ তুমি ডেটে আছো, তাহলে ভদ্রভাবে বলছি, এখান থেকে চলে যাও। এই কথা শুনে অভিনবর খারাপ লাগলো, কিন্তু সে কিছু বলল না। ছেলেটি বলল, তুমি এত সুন্দর, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো ধনী পরিবারের মেয়ে। তোমার এরকম ছেলেদের সঙ্গে ডেটে আসা উচিত না। স্ট্যান্ডার্ড রাখো, এটা ইম্পর্ট্যান্ট, রাইট? অভিনব রেগে গিয়ে বলল, অন্যকে শেখানোর আগে নিজের আচরণটা ঠিক করো। ছেলেটি অভিনবের দিকে তাকিয়ে আবার চাহাতের দিকে ঘুরল। বলল, চলো রশ্মি, আমার সঙ্গে চলো, আমি তোমাকে কোনো সমস্যা হতে দেব না। এই কথা শুনে অভিনব উঠে দাঁড়ালো এবং ছেলেটির কলার ধরে ফেলল। সবাই অবাক হয়ে গেল। সবাই চিৎকার করে বলল, এই, এটা কি করছো? ছেড়ে দাও। অভিনব বুঝল সে হয়তো বেশি মারধর করে ফেলেছে। সে হাঁপাতে হাঁপাতে তাকে ছেড়ে দিল। ছেলেটা দাঁড়ানোর মতো শক্তিও হারিয়ে ফেলেছিল। অভিনব যখন হুঁশে ফিরল, সে ছেলেটার দিকে তাকিয়ে অনুতপ্ত হল। সে এমন কিছু করতে চায়নি, কিন্তু না করলে সেই ছেলে চাহাতকে বিরক্ত করতেই থাকত। অভিনব চাহাতের দিকে তাকালো। চাহাতে দূরে দাঁড়িয়ে মুচকি হাসছিল। তা সেই হাসিতে অভিনবের মনে এক অদ্ভুত শান্তি এলো।
এখন আর তাকে ভয় লাগছিল না। ঠিক তখনই পেছন থেকে কেউ তার কাঁধে হাত রাখল। অভিনব ঘুরে তাকিয়ে দেখল সেই একই ছেলে তাকে মারার জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু সে কিছু করার আগেই অভিনব কনুই দিয়ে তাকে ঠেলে দিল আর সে মাটিতে পড়ে গেল। সবাই অভিনবের ছবি তুলতে লাগল, ভিডিও করতে লাগল। অভিনবের এটা ভালো লাগলো না, সবকিছুই তার কাছে অদ্ভুত লাগছিল। সে সেখান থেকে চলে যেতে চাইল, কিন্তু তখনই পেছন থেকে আওয়াজ এলো, এটা কি এখানে কোনো মাছের বাজার নয়, এটা একটা রেপুটেড হোটেল। এই কণ্ঠস্বর হোটেলের ম্যানেজারের ছিল। ম্যানেজার রেগে বলল, তোমার সাহস কিভাবে হলো আমাদের ভিআইপি কাস্টমারের উপর হাত তোলার? অভিনব বলল, কারণ এই লোকটাই আমাদের বিরক্ত করছিল। আমি ওর সাথে ঝামেলা করতে চাইনি, কিন্তু সে আমার বাবার সম্পর্কে বাজে কথা বলেছিল। ম্যানেজার বলল, এই সামান্য ব্যাপারে তুমি এমন কাণ্ড ঘটালে, এখনই ওর কাছে ক্ষমা চাও। আমি ওর কাছে ক্ষমা চাইব? ওকে বলো ও যেন আমার কাছে ক্ষমা চাই। চুপচাপ ক্ষমা চাও। তুমি জানো না আমি কে। ক্ষমা না চেয়ে তোমাকে আমি এই হোটেল থেকে বের হতেও দেব না। যেই লোকটাকে অভিনব মেরেছিল সেই কথা বলল। পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছিল। বিষয়টা আরও বাড়ার আগে চাহাত মাঝখানে এসে বলল, আসলে দোষ অভিনবর নয়, এই লোকটার। এ আমাকে জোর করে ধরার চেষ্টা করছিল, আমার সঙ্গে খারাপভাবে কথা বলছিল। আমি আর অভিনব একসাথে লাঞ্চে এসেছিলাম, আর এই লোক। চাহাত ম্যানেজার আর আশেপাশের লোকজনকে পুরো ঘটনা বলে দিল। ম্যানেজার ফিরে সেই ছেলেটার দিকে তাকিয়ে বলল, এটা কি সত্যি? ছেলেটা কোনো জবাব দিল না। তখন ম্যানেজার আবার চাহাতের দিকে ঘুরে বলল, যাই হোক ম্যাডাম, আপনাকে ক্ষমা তো চাইতেই হবে। অভিনব বুঝে গেল ম্যানেজার তার সঙ্গে ওইভাবে কথা বলছে কেন। আসলে সে অভিনবকে তার পোশাক দেখে বিচার করছিল। যখন অভিনবর মনে হলো আর কোনো রাস্তা নেই, সে নিজের পকেট থেকে আকরামের দেওয়া কার্ডটা বের করল এবং ম্যানেজারের দিকে বাড়িয়ে বলল, তুমি জানো এই কার্ডটা কে দিয়েছে আমাকে? এখানে লেখা নামটা পড়ো, তারপর বুঝবে ন্যায্য সিদ্ধান্ত কাকে বলে। হ্যাঁ, ও ঠিক বলছে। ভিড়ের মধ্যে কেউ একজন অভিনবর কথা সমর্থন করে বলল। ম্যানেজার কার্ডটা নিয়ে ভালো করে দেখতে লাগল। যেই সে কার্ডের নামটা পড়ল, তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। অভিনব বুঝল ম্যানেজারের বলার মতো কিছুই বাকি নেই। তখন সে সেই ছেলেটার দিকে তাকিয়ে বলল, আর তুই মেয়েদের সঙ্গে কথা বলার আগে বাড়ি গিয়ে নিজের মায়ের কাছে শেখ কিভাবে মেয়েদের সম্মান করতে হয়। এ কথা বলেই অভিনব চাহাতকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে গেল। দুজনে গাড়িতে গিয়ে বসেছিল, কিন্তু কেউ কারো সঙ্গে কথা বলছিল না। চাহাত বারবার অভিনবর দিকে তাকাচ্ছিল। শেষে না পেরে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো? সরি, আমি তোমার মুড আর তোমার লাঞ্চ দুটোই নষ্ট করে ফেলেছি। তুমি চাইলে আমরা অন্য কোথাও গিয়ে খেতে পারি। ঠিক আছে, আমার কোনো অসুবিধে নেই, আমি সারাদিন ফ্রি। অভিনব তার কথা শুনে গাড়িটা ঘুরিয়ে অন্য এক হোটেলের দিকে নিল। কিছুক্ষণ পর সে গাড়ি থামালো। চাহাত নেমে হোটেলের দিকে তাকালো। অভিনব বোর্ডটা দেখে চাহাতের সঙ্গে ভিতরে ঢুকে গেল। অভিনব জানত এই হোটেল দিকপালের। তুমি ঠিক করে নিয়েছ যে তুমি তোমার সম্পর্কে কিছুই বলবে না? অভিনবর মনে যখন এই সব নানা চিন্তা ঘুরছিল, ঠিক তখনই চাহাত এই কথা বলল। দুজন একটা টেবিলে বসে ওয়াইন খাচ্ছিল। অভিনব সরল মুখে জিজ্ঞেস করল, কিসের বিষয়? আসলে সে বুঝে গেছিল চাহাতের মনে সন্দেহের সূচটা কেন ঘুরছে। সেদিন পার্টিতে যখন আকরাম অভিনবকে আলাদা করে নিয়ে গিয়েছিল, সবাই ধরে নিয়েছিল সে তার ড্রাইভারের ছেলে, কিন্তু এই কথা চাহাতের বিশ্বাস হচ্ছিল না। সে বলল, অদ্ভুত, আমি তো তোমার বিষয়ে জিজ্ঞেস করব, আমার বিষয়ে কেন? অভিনব বলল, আমার বিষয়ে বলার মতো কিছুই নেই, এবং চাহাতের দৃষ্টি এড়াতে চারদিকে তাকাতে লাগল। ঠিক তখনই তার নজর পড়ল কয়েকজন লোকের দিকে, যারা গম্ভীরভাবে কিছু আলোচনা করছিল। একজন বলল, এই সময় দিকপাল বসের দাপট শুধু গুড়গাঁও নয়, পুরো ভারতে বাজছে। যেভাবে টাইগার বাজার থেকে গায়েব হলো, তেমনি তার নামও হারিয়ে গেল। এ কথা শুনে অভিনব ঘুরে সেই লোকটার দিকে তাকালো। সে বুঝতে পারছিল না ওরা টাইগার নিয়ে এমন কথা কেন বলছে। চাহাত জিজ্ঞেস করল, বলো অভিনব, তুমি আমার কাছ থেকে সবকিছু কেন লুকোচ্ছ?
ঠিক তখনই তাদের মধ্যে একজন বলল, না, টাইগার এখনো যায়নি, টাইগার বেঁচে আছে আর সে খুব শীঘ্রই ফিরে আসবে। আরেকজন বলল, তোমাকে বলেছিলাম না জনি, এত বেশি বোতল খেও না যে স্মৃতি হারাও, কি সব বাজে কথা বলছো? জনি বলল, আমি বাজে কথা বলছি না, বাজে কথা তুমি বলছো। টাইগার আর দিকপালের তুলনা মানে যেন হুইস্কি আর দেশি মদের তুলনা, মেলে না। আমি বলছি টাইগার বেঁচে আছে আর খুব শীঘ্রই ফিরে আসবে। জনির এই কথা শুনে অভিনবর গা কাঁটা দিয়ে উঠল। সে বুঝতে চাইছিল জনি মদ্যপান অবস্থায় বাজে বলছে নাকি সত্যিই কিছু জানে। যখন অভিনব ওই লোকজনের কথা মন দিয়ে শুনছিল, তখন ওদিকে চাহত তাকে অবলোকনে দেখছিল। চাহত এখন অভিনবর মতো তাদের কথাগুলো শোনা শুরু করেছিল। যখন তাদের কথাগুলো তার কানে পড়া হলো, তখন সে ধীরে ধীরে হাসতে হাসতে বলল, ডেয়ারিং তো দেখো এই লোকগুলোর। ওই লোকরা দিকপালের হোটেলে বসে টাইগারের কথা করছে। হয়তো ওরা মদ্যপানে কথা বলছে, না হলে সত্যি এদের মধ্যে অনেক সাহস আছে। এত কথা বলে চাহাত আবার আরাম করে নিজের কুর্সিতে বসে পড়ল, কিন্তু অভিনব এখনো তাদের কথাই শুনছিল। টাইগার সবার সেরা, ভালোতে তো বটেই, আর বিদেশেও তার মোকাবলা কেউ করতে পারে না। দিকপাল তো কাছে দূর পর্যন্ত নেই। জনি বলল। ওই কথাটা শুনতেই একজন লোক জনের মুখে হাত রাখল এবং বলল, তোমার টাইগারকে নিয়ে যে ভালোবাসা আছে তা তোমার প্রাণ কেড়ে নিতে পারে। দূরে বসে থাকা অভিনব এটা শুনে মুখে হাসি ফুটল। সেই সময় তৃতীয় ব্যক্তি বলল, আরে জনি আমাদের মরিয়ে দেবে, আমার মনে হয় এখানে থেকে চলে যাওয়াই ভালো। ঠিক তখনই অভিনব নজর পড়ল কালো স্যুট পরা একজন মানুষের দিকে। সে চশমা পরে অনেকক্ষণ ধরে তিনজনকে লক্ষ্য করে দেখছিল। যতক্ষণ না ওই তিনজন উঠে চলে গেলেন, দুজন লোকও তাদের পেছন থেকে যেতে লাগলো। অভিনবর পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় তিনি দেখলেন তার কাছে একটা বন্দুক ছিল। অভিনব বুঝতে দেরি করেনি, সে দিকপালের লোক। অভিনব বুঝেই গেল কিছুক্ষণের মধ্যে ওই লোকটা ওই তিন ছেলেটার সঙ্গে কি করতে চলেছে। তারই মধ্যে অভিনব নিজের ভাবনায় হারিয়ে গিয়েছিলেন। অভিনব! তখন চাহত চিৎকার করে বলল এবং তাকে তার ভাবনার জের থেকেও বের করে আনল। অভিনব তাকে দেখে বলল, কি বলছিলে? তুমি আমার বন্ধুকে মিথ্যে বলছো? কোন বন্ধু? অভিনব বলল। অনন্যা, চাহত জোর দেয়া স্বরে বলল। অভিনব বুঝল কিছু গোলমাল হয়ে গেছে। তারপরও কথা সামলাতে চেষ্টা করে বলল, না, এমন কিছু নেই, আমি কেন তাকে মিথ্যে বলবো? আর হ্যাঁ চাহাত, আমারও যাওয়ার দরকার, একটা জরুরি মিটিং আছে, আমাকে ওর জন্যই যেতে হবে। তুমি তো জানো আমি অনন্যার স্বামী, বাড়ি পৌঁছাতে যদি একটু দেরি হয়ে যায় ও আমার প্রাণ নেবে। ও তো আমার উপর খুবই সন্দেহপ্রবণ। চাহত বলল, হ্যাঁ, সন্দেহ? ও তো তোমাকে পছন্দও করে না, ওর মাথায় তোমার কথাই আসে না। তাহলে কেন ও তোমার ওপর সন্দেহ করতে শুরু করলো? অভিনব জানালেন, হ্যাঁ জানি, তবুও এখনই আমাকে যেতে হবে। কি আমি তোমাকে বাড়ি ছেড়ে দেব? চাহাত মাথা নেড়ে সম্মতি জানালো। তারপরে একটু সংকোচের সঙ্গে উঠে বলল, আমরা আবার কবে দেখা করব? শীঘ্রই। অভিনব কোনো উত্তর দিল না এবং হোটেল থেকে বেরিয়ে চলে এলো। বাইরে এসে দেখল জনি ও তার সঙ্গীরা পেছনের দিকে দৌড়ে যাচ্ছে। অভিনবকে এটা ঠিকঠাক লেগে ওঠেনি। সে চাহাতকে জিজ্ঞেস করল, তোমার বাড়ি কোথায়? অভিনবের চোখ সামনের দিকে ও পিছনের দিকে একসঙ্গে ছিল। চাহাত বলল, এখান থেকেই নেমে দাও, আমাকে যেতে হবে, কাজ আছে, আমি সেখান থেকে বের হয়ে যাব। কিছুক্ষণ পর অন্ধকার নেমে আসার সময় অভিনবর গাড়ি সেই লোকদের কাজ দিয়ে দাঁড়িয়ে গেল যারা একজনকে ঘিরে দাঁড়িয়েছিল। কাছে গিয়ে অভিনব জানতে পারল যে তারা ওই মেয়েটিকে মারছে। থামো! চিৎকার করে অভিনব বলল। তার আওয়াজে সবাই থেমে ফিরে তাকালো। অভিনব এক ধাপ এগিয়ে এলো এবং বলল, তোমরা কেন ওকে মারছ? কেউ উত্তর দিল, তাতে তোর কি? আমার কারণ আছে বলেই তো এখানে দাঁড়িয়ে আছি, অভিনব বলল। যদি জীবনে দাঁড়িয়ে থাকতে চাও চুপচাপ চলে যাও, নইলে ওর মতোই গোটা জীবন লম্বা করে দেব। একটা হট্টে কাট্টে ছেলে অভিনবকে ঘুরে দেখল এবং বলল। এই শুনে অভিনবের হাসি পেল। সে বলল, আরে এই লাইনটা তো আমি তোদের বলতে যাচ্ছিলাম, তুই আমার লাইন চুরি করলি, এখন তো তুই বেশি মার খাবি। এই কথা তাদের রাগ আরও বাড়িয়ে দিল। তাদের নেতা এগিয়ে এসে বলল, আরে নায়ক হতে চাইছিস? জানি না গুড়গাঁওয়ে এইসব হিরোগুরি কাজে আসে না, চুপচাপ চলে যা,
নইলে আমাদের একটা না 2 কবর খোঁড়াতে হবে। অভিনব কোনো উত্তর দেয়নি, সে শুধু তাদের দিকে তাকিয়ে তাদের সংখ্যা গুনছিল। সে একজন তরুণকে বলল, ভাই একটু পিছনে হটো। সেই ছেলেটি পিছনে সরে গেল। অবশেষে অভিনব তার গণনা শেষ করে বলল, হ্যাঁ, এখন কবরস্থানকে ফোন করে বলে দাও যে তারা 2 কবর নয় 20টি কবর খুঁড়ে রাখুক। 2 লোক 20 জন মৃতদেহ কবর দেওয়ার জন্য আসছে। এই কথা শুনে অভিনবের সামনে উপস্থিত প্রতিটি মানুষের রাগ জ্বলে উঠেছিল। ওদিকে অভিনব মুঠি শক্ত করে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। এক লোক দৌড়ে অভিনবের দিকে এলো এবং লাঠি দিয়ে আঘাত করার চেষ্টা করল, কিন্তু অভিনব তার লাঠি ধরে নিল এবং তার পেটে মেরে দিল। ছেলেটি মাটিতে পড়ে গেল। তখনই অভিনব পরিস্থিতি পুরোপুরি নিজের পক্ষে ঘুরিয়ে দিল। ওই ছেলেটি জনি এখনো পর্যন্ত মার খাচ্ছিল এবং ভাবছিল হয়তো সে আর বাঁচবে না। সে নিজেই অভিনবের এই রূপ দেখে হতবাক হয়ে গেল। তার কাছে অভিনব যেন ঈশ্বরের চেয়ে কম কিছু ছিল না। যখন অভিনব তাদের লিডারকেও মারতে মারতে অচেতন করে ফেলল, তখন সে ব্যথায় কাতর হয়ে বলল কিছু কথা, কিন্তু অভিনব কোনো উত্তর দিল না, শুধু তার চোখের দিকে তাকিয়ে রইল। লোকটি উত্তর জানার জন্য ব্যাকুল হয়ে উঠল, কিন্তু তার আগেই সে নিচে পড়ে গেল। চোখ বন্ধ হয়ে গেল এবং নড়াচড়া বন্ধ করে দিল। তাকে এই অবস্থায় দেখে অভিনবের মুখে একটুখানি হাসি ফুটে উঠল। ওদিকে জনির মুখ অবাক হয়ে খোলা রইল। সে তার জীবনে এমন কাউকে দেখেনি যে একসঙ্গে এতজনকে হারিয়ে দিতে পারে। সে ধীরে ধীরে অভিনবের দিকে এগিয়ে এলো। অভিনব দেখল তার ঠোঁটের কোণের রক্ত লেগে আছে, চোখের নিচে কালো দাগ, পায়ে মোচকেছে, কাপড় ছেঁড়া। মোট কথা তার অবস্থা খুবই খারাপ। অভিনব সময় মতো না এলে হয়তো সে মারা যেত। ছেলেটি অভিনবের কাছে এসে জিজ্ঞেস করল, আপনি কে আর আমাদের জীবন কেন বাঁচালেন? জনি এই প্রশ্নের উত্তর জানার জন্য ব্যাকুল হয়ে উঠল। তার বন্ধুরা তখনও রাস্তার উপর অচেতন হয়ে পড়েছিল। অভিনব 1 সেকেন্ডের জন্য তার দিকে তাকিয়ে বলল, আমি কে সেটা আমি তোমাকে বলবো, কিন্তু তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে যে তুমি কাউকে বলবে না আমি কে। জনি কোনো দ্বিধা না করে মাথা নেড়ে সম্মতি দিল। অভিনব তার জীবন বাঁচিয়েছে, তার জন্য এমন একটি ছোট গোপন রাখা তার কাছে কিছুই না। অভিনব তার কাছে এসে কানের দিকে ইশারা করল। জনি মাথা ঝুঁকিয়ে কান এগিয়ে আনল। অভিনব ধীরে ধীরে তার কানের কাছে গিয়ে বলল, আমি টাইগার। এ কথা শুনে জনির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে এক দৃষ্টি অভিনবের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর অভিনব হরদেব পাল সিং এর বাড়িতে পৌঁছালো। এতজনকে মারার পর তার হাত পায়ে প্রচণ্ড ব্যথা করছিল। গাড়ি পার্ক করে গভীর নিঃশ্বাস নিয়ে সে ভেতরে ঢুকল। ধীরে ধীরে খুব সতর্কভাবে হাঁটছিল। ভেতরে রাজীব বলছিল, আমি তো বুঝতে পারছি না এখন আমাদের কি করা উচিত। আমার মতে গৌরবকে বলা উচিত যে সে একবার আকরামের সঙ্গে কথা বলুক। এখন আমাদের সাহায্য কেবল ওরাই করতে পারে। রাজীব, শর্মিলার পরিবারের বাকি সদস্যরা গভীর আলোচনায় ব্যস্ত ছিল। মুখে চিন্তার ছাপ স্পষ্ট। যতক্ষণ না কিং কর্পোরেশনের সাপোর্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ আমাদের কাজ এগোবে না। আমার মনে হয় গ্রিন হোল্ডিং থেকে সাহায্য নেওয়া উচিত। শর্মিলা বলল, মা তুমি কি বলছো? অনন্যা বলল, এই 2টা কোম্পানি তো টাইগার চালায়, আর আমাদের মতো সাধারণ মানুষ টাইগারের সঙ্গে সরাসরি দেখা করতে পারি না। আজ পর্যন্ত কেউ ওকে দেখেইনি, তাহলে আমরা কিভাবে দেখা করব? এটা শুনে শর্মিলা বলল, হয়তো চিরাগ আমাদের সাহায্য করতে পারবে। আমি তোমার আর চিরাগের বিয়েটা ঠিক করে দিচ্ছি। যাই হোক, এই অভিনব আমাদের দিয়েছে কি? ঠিক তখনই অভিনব ঘরের মধ্যে ঢুকে পড়ল। সে পুরো কথা বুঝতে পারেনি, কিন্তু যতটুকু শুনেছিল তাতে মনে হলো অনন্যার কোম্পানি বড় বিপদে আছে। হ্যালো, নমস্তে, অভিনব মুখে হাসি নিয়ে বলল। যদিও সে খুব ক্লান্ত ছিল, তবু সে কাউকে বুঝতে দিতে চায়নি যে সে কি করে এসেছে। যখন সে হাসি মুখে নমস্তে করল, শর্মিলা, অনন্যার রাজীব তার দিকে তাকালো। তাদের চোখে এক অদ্ভুত রাগ ছিল। অভিনব সেটা দেখে অবাক হয়ে গেল। সে আশা করেনি যে তারা হাসি মুখে স্বাগত জানাবে, কিন্তু আজ তাদের চোখে যে গর্জনময় রাগ সে দেখল, তা দেখে অভিনবের মনে এক অজানা অস্বস্তি জেগে উঠল। আমি বললাম, নমস্তে।
হ্যালো অনন্যা, অভিনব আবার হাসার চেষ্টা করে বলল। কিন্তু এটা শুনেই ওদের তিনজনের রাগ আরও বেড়ে গেল। শর্মিলা রাগে ফুটে উঠল। সে বলল, ঠিক সময়ে এসেছ? অভিনব এটা শুনেই অনন্যার দিকে তাকালো। সে বুঝতে চাইল আসলে কি হচ্ছে, কিন্তু অনন্যা গভীর একটা নিঃশ্বাস নিয়ে অভিনবর দিক থেকে চোখ ফিরিয়ে নিল। অভিনব আর থাকতে না পেরে জিজ্ঞেস করল, আমি কি কোনো ভুল করেছি? রাজীব এক মুহূর্তের জন্য ওর দিকে তাকালো, তারপর টেবিলের ওপর রাখা ফোনটা তুলে নিল। সে কিছু একটা খুলল এবং শেষে স্ক্রিনটা অভিনবর দিকে ঘুরিয়ে দিল। অভিনব কাছে গিয়ে রাজীবের কাছ থেকে ফোনটা নিল। স্ক্রিনে যা দেখল তা দেখে তার চোখ বড় বড় হয়ে গেল। স্ক্রিনে একটা ভিডিও চলছিল যেখানে দেখা যাচ্ছিল অভিনব সেই ছেলেটিকে হোটেলের ভেতর নির্মমভাবে মারছে। এটা দেখে অভিনবর ভেতরটা খারাপ হয়ে গেল। এখন সে বুঝতে পারল কেন সবাই তার ওপর এত রেগে আছে। সে বলল, যা কিছু হয়েছে আমি সেটা বুঝিয়ে বলতে পারি। এমন সময় শর্মিলা তার কথা কেটে দিয়ে বলল, কি বুঝিয়ে বলবে? যে নিজের খাবারের বিল পর্যন্ত দিতে পারোনি, আর সেটা এড়াতে তুমি ওই ছেলেটাকে মারলে? অভিনব কিছু বলার আগেই অনন্যা সামনে এসে বলল, আই কান্ট আন্ডারস্ট্যান্ড। এত দামি জায়গায় খেতে যাওয়ার কি দরকার ছিল? তুমি তো বলেছিলে তুমি চাকরির জন্য যাচ্ছ। অভিনব এখন ফেঁসে গেছে। সে আবার ভিডিওটা দেখতে লাগলো। পুরো ভিডিওতে চাহাতকে কোথাও দেখা যাচ্ছিল না। এটা দেখে অভিনবর যেন প্রাণ ফিরে এলো। যদি তারা জেনে যেত অভিনব চাহাতের সঙ্গে ছিল, তাহলে তার পক্ষে কিছু বোঝানো আরও কঠিন হয়ে যেত। সে চায়নি এমন কিছু করতে যাতে অনন্যা আরও বেশি রেগে যায়। আমরা তোমাকে নিজের ঘরে জায়গা দিইনি এজন্য যে বাইরে গিয়ে আমাদের পরিবারের সম্মান বাজারে উড়িয়ে দাও। যখন দুইজন মহিলা নিজের কথা বলে ফেলল, রাজীবও চুপ থাকতে পারল না। সে অভিনবকে বলা শুরু করল, অনন্যার স্বামী, আমাদের বাড়ির জামাই, এমন বড় হোটেলের ভেতরে এত নিচু কাজ কিভাবে করতে পারে? অভিনব বলল, আপনারা সবাই এমন বলছেন কারণ আপনারা সত্য জানেন না। আপনারা শুধু দেখেছেন আমি ছেলেটাকে মারছি, কিন্তু ভাবেননি আমি ওকে মারলাম কেন। সে আমাকে উল্টোপাল্টা কথা বলছিল, অশালীনভাবে কথা বলছিল আমার সঙ্গে। অভিনব হঠাৎ চুপ হয়ে গেল। তার মুখে প্রায় চাহাতের নাম চলে আসছিল। অনন্যা তৎক্ষণাৎ জিজ্ঞেস করল, তোমার সঙ্গে কে? সে অভিনবের চোখের দিকে তাকিয়ে রইল উত্তর জানতে। অভিনব চাইছিল অনন্যা যেন চোখ ফিরিয়ে নেয়, কিন্তু সে তা করল না। অনন্যা ধীরে বলল, এই ভিডিওটা পুরো দেশে ভাইরাল হয়ে গেছে, এখন তুমি কি করবে? অভিনব ধীরে বলল, সরি, কিন্তু যা ওই ছেলেটার সঙ্গে হয়েছে আসলে তার সাথেই হওয়া উচিত ছিল। এটা শুনে শর্মিলার রাগে ফেটে পড়ল। সে ক্রোধে অভিনবের দিকে এগিয়ে গেল। তার মনে হচ্ছিল অভিনবকে এক চড় মেরে দেয়, কিন্তু নিজেকে সামলে নিল। সে বলল, আমরা যখন তোকে ভদ্রভাবে কথা বলছি, তুইও ভদ্রভাবে কথা বল। পরিবারের সম্মান নষ্ট করার পরও বলছিস তুই যা করেছিস তা ঠিক করেছিস? তুই ভাবছিস আমরা তোকে প্রশংসা করব? না তোর কোনো চাকরি আছে, না তুই পরিবারে সাহায্য করতে চাস, তবুও অন্তত এমন কিছু করিস না যাতে আমাদের পরিবারকে লজ্জা পেতে হয়। শর্মিলা, শান্ত হও। রাজীব তাকে থামাতে চাইল। অনন্যার বিয়ে যদি কারো সঙ্গে হওয়া উচিত হয় তাহলে সেটা চিরাগের সঙ্গে, শুধু চিরাগের সঙ্গে। এটা শুনে অনন্যার চোখ বড় বড় হয়ে গেল। সে শর্মিলার দিকে তাকিয়ে বলল, মা, আমি কবে বললাম যে আমি চিরাগকে বিয়ে করতে রাজি? শর্মিলা বলল, তোর রাজি হওয়ার দরকার নেই। আমি তোর মা, আর আমি জানি তোর জন্য কি ভালো। এর সঙ্গে থাকলে সারা জীবন কষ্ট পাবি তুই। আর তোর কোম্পানিরও তো সাহায্য লাগবে। চিরাগ ছাড়া আর কেউ তোর কোম্পানিকে আবার দাঁড় করাতে পারবে না। অনন্যা বলল, না মা, তা ঠিক নয়। আমি নিজেই আকরাম স্যারের সঙ্গে কথা বলবো, তিনি আমাকে সাহায্য করবেন। আমি চিরাগকে বিয়ে করতে চাই না। শর্মিলা বলল, তাহলে কি তুই সারা জীবন এই লোকটার সঙ্গে থাকবি? এখন বল। অনন্যা দৃঢ় গলায় উত্তর দিল, না, আমি দুজনের কারো সঙ্গে থাকতে চাই না। এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।